বাংলাদেশের ICD, that stands for International Center for Development and Environment Studies, এবং এটা আমরা এই বছর রিইনকার্নেটেড করছি, নতুন করে আবার লঞ্চ করছি এখানে ঢাকা বাংলাদেশের সোনারগাঁও ইউনিভার্সিটিতে। সো আমি জানি না আমার কোনো কলিগ এখানে জয়েন করছে কিনা। ইমরান, একটু খেয়াল রাখেন, লবিটা একটু ওপেন রাখেন আর কি, সো দ্যাট এনিওয়ান ক্যান জয়েন এনি। হ্যাঁ, পারফেক্ট, ফাইন, ফ্যান্টাস্টিক। আমি জাস্ট একটু ব্যাকগ্রাউন্ড বলে নিই। ইকডেস 1992, 1992 সালে ইউকেতে স্টার্ট হয়, এবং ইট ওয়াজ দ্য ব্রেইন চাইল্ড, ইট ইজ দ্য ব্রেইন চাইল্ড অফ ডক্টর তসলিম শাকুর, হু ইজ ভেরি মাচ প্রেজেন্ট উইথ আস রাইট এট দিস মোমেন্ট। তসলিম স্যার হচ্ছেন একজন একাডেমিক, হি ইজ অ্যান ইংলিশ একাডেমিক, হি ইজ কারেন্টলি লিভিং ইন ল্যাঙ্কাশায়ার, বাট উনি ঢাকা এবং ল্যাঙ্কাশায়ার বোথ জায়গাতে থাকেন, বছরের অর্ধেকটা সময় এখানে এবং অর্ধেকটা সময় এখানে। সো আমি আই এম ভেরি লাকি যে আমরা জয়েন্টলি, আমি স্যারের সাথে জয়েন্টলি বেশ অনেকগুলো সোশ্যাল, একাডেমিক, সেমি একাডেমিক এবং ক্রিয়েটিভ কাজ আমরা বেশ কয়েক বছর যাবত একসাথে করতেছি। সো হি ইজ মাই গুরু, এবং আমি তার কাছ থেকে প্রতিনিয়তই শিখি আর কি। সো আরে না, তুমি আমার বস, রোমান, ইউ আর মাই বস নাও। থ্যাংক ইউ সো মাচ। সো এই ফোকাস, অরিজিনাল ফোকাস ছিল এই গেটসের যে ডেভেলপমেন্ট এন্ড এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস ইন দ্য গ্লোবাল সাউথ, এটা সম্পর্কে এই জিনিসগুলো নিয়ে কাজ করা এবং রিসার্চ করা। এবং অ্যানাদার ব্যাপার যেটা, ইগডেস হচ্ছে ইন্টারন্যাশনাল রিসার্চ কোলাবোরেশন এবং এডুকেশনাল প্রোগ্রাম ফোকাসিং অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট এন্ড এনভায়রনমেন্ট ইস্যু নিয়ে কাজ করে আসছে দীর্ঘ 19 বছর যাবত। So it once it was in Edge Hill University in the UK, and right now আমরা এখন সোনারগাঁও ইউনিভার্সিটি বাংলাদেশে, এবং আই এম ভেরি ফরচুনেট এনাফ যে আমি এখানে কোঅর্ডিনেটর হিসাবে সার্ভ করছি আছি। এবং এটা আমাদের ভেরি ফার্স্ট প্রোগ্রাম, যেটা আমার ফ্রেন্ড আব্দুল্লাহ নাফি, আই এম অলসো লাকি হি ইজ মাই ফ্রেন্ড, তাকে দ্বারা আমরা এটা শুরু করতে পারতেছি। সো ইকডেজ আসলে মানে বিভিন্ন একাডেমিক ডিসকাশন দ্যাট ইজ মোস্টলি অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড থার্ড ওয়ার্ল্ডের ইনভায়রনমেন্টাল কনসার্নের উপর নিয়ে এর আগে অনেক 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 কাজ করেছে, এবং উল্লেখযোগ্য কাজগুলো পাবলিকেশন বা প্রকাশিত হয়েছে গ্লোবাল বিল্ট এনভায়রনমেন্ট রিভিউ এবং সাউথ এশিয়ান কালচারাল স্টাডিজ জার্নালে। এটা ওপেন অ্যাক্সেস ইউকে বেসড জার্নাল, এবং দোজ আর অলসো দ্য ব্রেইন চাইল্ড অফ ডক্টর তসলিম শুকুর। এবং ইন্টারন্যাশনাল কনফারেন্স, সেমিনার, ওয়ার্কশপ, বিভিন্ন কাজের আগে হয়েছে ক্রস ডিসিপ্লিনারি প্রোগ্রাম এবং ইন্টারন্যাশনাল কোর্সেস অন ডেভেলপমেন্ট, কালচার এবং এনভায়রনমেন্ট স্টাডিজের উপরে ইকডেজ তার ভূমিকা পালন করেছে আর কি। তো এখন সোনারগাঁও ইউনিভার্সিটির সাথে ইন্টিগ্রেটেড আছে যে সেপারেট রিসার্চ উইং। তো আমাদের এসইউতে দুইটা রিসার্চের উইং আছে। তো একটা হচ্ছে অপারেটেড বাই ডিন ডক্টর মাহবুব স্যার, এবং আরেকটা এটা আমাদের ডিরেক্টর ডক্টর মাহফুজ হক স্যার, এবং এখানে অ্যাডভাইজার হিসাবে আছেন তসলিম স্যার, এবং কোঅর্ডিনেটর হিসেবে আমি আছি, এবং আপনারা সবাই আছেন এটার সাথে যারা আজকে এখানে প্রেজেন্ট আছেন আর কি। সো কোলাবোরেট, আমাদের ফোকাস হচ্ছে যে আমরা কোলাবোরেটিভ রিসার্চ করব, আমরা ওয়ার্কশপ করব, আমরা সেমিনার করব, আমরা একাডেমিক প্রোগ্রাম করব, এবং আমরা চাই যে একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির মধ্যে যেই গ্যাপটা দূর করার জন্য একটা ব্রিজ সেট করতে, এবং বিভিন্ন আমাদের ক্যাপাসিটিতে ইনোভেটিভ ডিজাইন সলিউশন দেওয়া যায় কিনা, হ্যাঁ, এবং ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ আমরা কিভাবে করতে পারি, গ্লোবাল লিডারশিপে কিভাবে ভূমিকা রাখতে পারি, এবং নলেজ শেয়ারিং কিভাবে করতে পারি, যে আপনারা স্টুডেন্ট আছেন স্টুডেন্টদের সাথে, এবং যারা রিসেন্ট গ্রাজুয়েট আছেন তাদেরকেও রিসার্চের সাথে কোলাবোরেশন করা, ইন্টারন্যাশনালি আসলে জয়েন্ট কাজ করা। এবং আমরা সামনে ইন্ডিয়ার সাথে কাজ করছি, হোপফুলি আমরা টার্কি এবং আদার কান্ট্রিগুলোর সাথে কাজ করব, ইউকের সাথে তো আমরা অলরেডি কাজ শুরু করেছি। সো এই কাজগুলো চলবে, এবং এই ধরনের যে এনগেজিং ডিসকাশন সেটাও আমরা শুরু করতে চাই। আমাদের আজকের যে উপস্থিত গেস্ট আব্দুল্লাহ নাফি, হি ইজ এ সিভিল ইঞ্জিনিয়ার, হি ইজ কারেন্টলি জয়নিং আস ফ্রম সিডনি, অস্ট্রেলিয়া। ওদের এখানে অনেক রাত, তবু আমি ধন্যবাদ জানাই নাফিকে, তুই রাতে জয়েন করছিস। এবং আমি আসলে একটু বলে রাখতে চাই, দিস ইজ জাস্ট ফর হাউসকিপিং, যে আজকের আমাদের যেই প্রোগ্রামটা, আমি এতটা আসলে ফর্মালি যাইতে চাই না, নাফি এবং স্যারকেও বলতেছি আর কি, যে মহামান্য বা উপস্থিত আমন্ত্রিত সুধী মণ্ডলী, হ্যাঁ, এসব আমি বলতে চাই না, আমরা বলিও না। এবং না, নাফি ভেরি ইজ প্লিজ, তুমি তুই করে সম্বোধন করছো তোমার বন্ধুকে, তুই দ্যাট ইজ করে দ্য ওয়ে, দ্যাট ইজ সম্বোধন, দ্য ওয়ে। থ্যাংক ইউ সো মাচ স্যার। সো নাফি রে, তুইও কিছু মনে করিস না, আমি তোরে তুই করেই সম্বোধন
করব। সো এবং আমাদের এটা একটা ডায়ালগ বেসিস, ইজ নট এ ফর্মাল ওয়ার্কশপ কামন। সো হুম বাট নলেজ শেয়ারিং এবং ডায়ালগ বেসিসে চলবে। হুম রোমান, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি জাস্ট একটু 1 মিনিট একটা ফ্যাকচুয়াল জিনিসটা হ্যাঁ, বলি সেটা সমাজে, এন্ড একটা লাল সালাম তোমাদের সবাইকে দিয়ে তারপর ইউ ইয়েস, ক্যান স্টার্ট। ইজ ইট অলরাইট? ইয়েস প্লিজ। ওকে, ফার্স্ট অফ অল আই এম সো এক্সাইটেড। আমি সরি বিজেপি বিলাসী বেশি থাকার জন্য বাংলাটা আমার খুব ভালো না, শুনে আমাকে মাফ করবেন যে একদম নির্ভেজাল বাংলা বলতে পারবো না, বাট মাই হার্ট ইজ দেয়ার। তার ট্রাই মাই বেস্ট। তো সোনারগাঁ ইউনিভার্সিটি আমার সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত রুম্মানের থ্রুতে। আর ওই যে ভাইস চ্যান্সেলর শামীম আর জেসমিন আমার জুনিয়র ইয়েতে, ভেরি গুড ফ্রেন্ড। সো ইট ওয়াজ সাচ এ লাকি থিং যে হঠাৎ করে এই জিনিসটা হয়ে গেল। আমি একটু বলতে চাই, ও বললো যে এটা সেন্টার ডাইরেক্টর আমি ছিলাম প্রথমে। আমার মনে হয় আমি বিলাতে প্রথম ব্ল্যাক ডাইরেক্টর যে একবার ইন্টারন্যাশনাল সেন্টারের ডাইরেক্টর হয়েছিল। ইট ওয়াজ নট ইজি থিং। বিরানব্বই সালে স্টার্ট করেছিলাম, তারপরে প্রায় 15 বছর চালাইছি। তারপরে এটা মরে গেছে, মানে এটা বন্ধ হয়ে গেছে আর কি। মানে টাকা পয়সা ওঠার খুব ডিফিকাল্ট ছিল, তো মরে রিটায়ারমেন্ট গেছিল। আমি নিজে রিটায়ার করেছি, এটা রিটায়ার হয়ে গেছে। তো এখন আমার কতটা লেফটি যে আগে ইয়ে ছিল একাডেমিক, লাইক ডরিন ম্যাসি, ওরা বলতো কি মাল্টি ন্যাশনাল নেভার ডাই, এই কথাটা খুব মানে ঢুকছে। এক জায়গায় বন্ধ হলে আরেক জায়গায় ব্রাঞ্চ খুলে। তাই বলে ওয়েল, হোয়াটস রং উইথ আওয়ার ডিসিশন? এইটা এক জায়গায় মরলে কেন মনে থাকবে? এটা আমরা ট্রাই করে এটাকে আবার বাঁচা আরেক জায়গায় উঠাই। তো ইংল্যান্ডে মরে গেছে, এবার ঢাকায় উঠে উঠে করে দিই। আমার কপিরাইট সব আছে, আমি এটা ডাইরেক্ট পেটেন্ট। তো এই জন্য আমি এটা রোমানকে তোমার কাছে দিয়ে দিলাম বিনা পয়সায়। যেরকম আগে আগে যখন তোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা পর্তুগিজ কাছ থেকে বম্বে টম্বে কিনে নিত 10,000 টাকা দিয়ে, কোনো মহিলাকে দিয়ে, আমরা এরকম বিনা পয়সা দিয়ে দিলাম। আমরা ভালো চাটা খাওয়াইলো ওরা। আমি হ্যাপি তো না, বিগ সাইড ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ একটা সেন্টার বলে না, সেন্টার অফ এক্সেলেন্স বলেন। সেন্টার অফ এক্সেলেন্স হয় কি, তাহলে তুমি একটা হাব পেলা। এই যেমন আজকে আব্দুল্লাহকে ডাকছো, তারপরে জয়েন্ট কোলাবোরেট করবা। এটা আই এম মোস্ট এক্সাইটেড। সবচেয়ে ইয়াং একজন ছেলেকে ডাকছে এখন, এখন বাংলাদেশ নিউ রেভলিউশন। তো আমি সবাইকে সঙ্গে ওয়েলকাম করছি, বের কথা বলা। কিন্তু আমি একদম এই সেকেন্ড রেভলিউশন আগে ভিয়েতনামে ছিলাম, ওখান থেকে আমি খুব এক্সাইটেড হয়ে আসছি। এই ভিয়েতনামে লাল দিয়ে গেছি। তো আমি সবাইকে একটা লাল সালাম দিচ্ছি, স্যালুট, and particularly welcome Abdullah Nafi to the extraordinary inaugural lecture of our center. Over to you. I mean, I disturb Purubana. Thank you. অলরাইট নাফি, উই ক্যান স্টার্ট নাও। আর ইমরান, সো আমাদের একটু জাস্ট ব্যাকগ্রাউন্ডে, ইমরান ইজ দ্য হোস্ট অফ আর টুডেস প্রোগ্রাম। ও হচ্ছে পিছন থেকে এটা ইয়ে করতেছে আর কি, সবকিছু মেনটেন করতেছে। তো Excellent. একটু তুমি কে আসতেছে না আসতেছে একটু খেয়াল রাখেন। মেবি আমাদের ভাইস চ্যান্সেলর উনিও জয়েন করতে পারেন, এবং আমাদের কলিগরা তো জয়েন করবেই। জাস্ট কিপ হুম দ্য ফ্লোর। ওকে, ওভার টু ইউ নাফি। তো রুমান, আমাদের তো জুমটা হলো সাবস্ক্রাইব না, যার কারণে প্রতি 40 মিনিট পর পর ইয়াপ, ফর মেনশনিং দ্যাট। থ্যাংক ইউ নাফি। আমাদের সবাইকে একটু জানাই দিই যে আমরা কিন্তু খুব ফ্রি ভার্সনে চলতেছে এটা, এবং আমি খুবই প্লিজ যে আমরা ফ্রি ভার্সনে চলতেছে এটা। এখানে আসলে পিছপা হওয়ার বা এখান থেকে লজ্জা পাবারও কিছু নেই আর কি। কারণ আমরা বেসিকলি যে কাজগুলো করি সেগুলো আমরা চেষ্টা করি যে জিরো ফান্ডিং এ কাজ করতে, এবং ম্যাক্সিমাম কিভাবে আসলে নলেজগুলোকে এখান থেকে আমরা এক্সট্র্যাক্ট করতে পারি এবং আমরা ইয়ে করতে পারি, ডিসকাস করতে পারি। সো আমাদের একই লিঙ্ক বজায় থাকবে। যদি 40 মিনিট পর পর আসলে লিঙ্ক যদি অফ হয়ে যায়, তাহলে জাস্ট 9 মিনিট অপেক্ষা করতে হবে। 9 মিনিট পরে সেম লিঙ্কে আমরা জয়েন করব। তো আমার মনে হয় যে আপনারাও যদি একটু ধৈর্য ধরে ব্যাপারগুলো ইয়ে করেন, আমাদের সাথে থাকেন, তাহলে আমরা চমৎকারভাবে ক্যারি আউট করতে পারবো। ওকে, থ্যাংক ইউ। Aruma, one just last reminder, ও রেকর্ডেড হওয়ার পরে পডকাস্ট আমরা বলে দিতে পারো তো এটা? ইয়েস, এই রেকর্ড করছি। ওকে। ইউটিউবে আপলোড। অলরাইট, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমি শুরু Come on, করলাম। Abdullah, fire away now. আচ্ছা, এটা শেয়ারিংটা অ্যালাউ কর রুমান। ইয়াপ, জি করছি। হ্যাঁ, শেয়ার ফর এভরিওয়ান। আর সবাইকে বলতেছি, যার যখনই যে কোনো প্রশ্ন আসবে, নাফি নাফি বলে দিবে আসলে যে ও কিভাবে প্লিজ আসলে, শেয়ার। বাট মানে যে কেউ ফিল ফ্রি, হ্যাঁ, একটু কিপ ইউর মাইকস মাইকস ওপেন। হাত হয়তো তুলতে পারেন, না তুললেও আই ডোন্ট মাইন্ড। ইয়ে করবেন আর কি, কোয়েশ্চেন করবেন। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? Yes, yes, দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, সো ওকে,
Okay. Tonight, we will discuss on the topic called building success. The key idea is to create a partnership between the architect and a structural engineer during design and construction stage. কেন, কিভাবে, কখন, এই কোয়েশ্চেনগুলো আমি খুব জলদি আনসার করব. So thank you everyone for joining me. My name is Nafi, and I will be answering all these questions with the help of your collaboration in this evening. So before that, we need to know what is the essence of a real person. The real person is a composite of many qualities. He or she enjoys and cherishes relationship with other human beings. Real person are sometimes selfish, but just as often they are caring, trusting, and selfless. They work not only to make money for themselves, but also to benefit others, to enhance society, to protect the environment, and to help bring more joy, beauty, and love into the world. কে বলছে? আমাদের সবার প্রিয় ডক্টর মোহাম্মদ ইউনূস, তার বই দ্য ওয়ার্ল্ড অফ 3.0। সো তার কথা হচ্ছে যে সাকসেস ইজ নট লিমিটেড টু আর্নিং মানি, বাট টু এনজয় হোয়াট ইউ ডু। বিং সেলফিশ ইজ নট এ ব্যাড থিং, বাট বি কেয়ারফুল দ্যাট ইউ ডোন্ট হার্ট আদার্স ইন দিস প্রসেস। Help others to do your part. No one can stop you to success if you do that. It takes time, but you will get there. নাও আমাদের টপিক আজকে, আহ, আমাদের আসলে 7টা টপিক ছিল, কিন্তু টাইম রেস্ট্রিকশনের কারণে আমি 2টা টপিক ড্রপ করছি। সো ফার্স্ট টপিক উইল বি এক্সপ্লোরিং দ্য ভেরিয়াস ডিসিপ্লিন উইদিন সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড দেয়ার রেসপন্সিবিলিটি, ইম্পর্টেন্ট অফ পার্টনারশিপ বিটুইন আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার, enhancing collaboration between architect and engineers for better outcomes, key elements in structural engineering, and at the end, I will go through a live mid-rise commercial residential class 2 project to finish this presentation. Okay, civil engineering discipline. আমরা সবাই জানি যে সিভিল ইঞ্জিনিয়ার বা আসলে তারা কি করে এটা অনেকেই জানে না। যখন আমি আমার জীবনের প্রথম প্রপার্টিটা রিয়েল এস্টেট এজেন্ট থেকে কিনি, তো রিয়েল এস্টেট এজেন্ট আমাকে জিজ্ঞাসা করছিল যে আমি কি করি, তখন আমি বলছি আমি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। She had no idea what a structural engineer is. Can you believe it? যে কিনা আমার ডিজাইন করা বাড়ি বিক্রি করে, she is living her life and she doesn't know the structural engineer কি করে। তো যার কারণে আমি মনে হইতেছে যে আমার উচিত যে এটা ইন্ট্রোডিউস করা। সিভিল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে অনেকগুলি ডিসিপ্লিন আছে। তার মধ্যে হচ্ছে ফায়ার ইঞ্জিনিয়ার, অ্যাকোস্টিক ইঞ্জিনিয়ার, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার, ট্রাফিক ইঞ্জিনিয়ার, হাইড্রোলিক অ্যান্ড হাইড্রোলজি ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, হেরিটেজ ইঞ্জিনিয়ার, পোস্ট টেনশন ইঞ্জিনিয়ার, facade engineer, structural engineer, and site engineer. So maybe some fields are missing, I apologize, and some disciplines are missing within Bangladesh. And আমাদের উচিত ওগুলি অ্যাডপ্ট করা। So narrowing disciplines improves productivity and qualities. That's why এই ন্যারো করাটা উচিত আমাদের বাংলাদেশে। সো আমি এটা আরো ইন ডিটেলস বলবো ইন নেক্সট লেকচারে, মানে নেক্সট স্লাইডে। সো আমরা এখন কথা বলবো ফায়ার ইঞ্জিনিয়ার নিয়ে। সো ফায়ার ইঞ্জিনিয়ার কি করে? সো অ্যান ইঞ্জিনিয়ার হুইচ স্পেশালাইজ ইন সায়েন্স অফ ফায়ার সেফটি অ্যান্ড প্রোটেকশন। সো হলিউড মুভিতে দেখবেন আপনারা যে ফায়ার স্প্রিংকলার লাগানো থাকে, তো এইগুলি দিয়ে যখন আগুন লাগে তখন এগুলি অ্যাক্টিভেট হয়, তখন পানিটা কমে যায়। তো এটা ফায়ার ইঞ্জিনিয়াররা ডিসাইড করে যে একটা রুমে কয়টা লাগবে, এই রুমে লাগবে নাকি লাগবে না। তারপরে হচ্ছে যে ওরা রিস্ক অ্যাসেসমেন্ট অ্যানালাইসিস করে, মানে হচ্ছে ধরেন একটা শপিং মলে কয়টা ফায়ার স্প্রিংকলার লাগবে বা কয়টা এক্সিট ডোর লাগবে, এগুলো তারা ডিসাইড করে। তারপর তারা ফায়ার মডেলিং অ্যান্ড সিমুলেশন করে, তার মানে হচ্ছে যে তারা একটা ঘরের মধ্যে একটা সিচুয়েশন ক্রিয়েট করে দেখে যে এই ফায়ারটা কতটুকু স্প্রেড হইতে পারে। হ্যাঁ, ওইটার উপর বেস করে ওরা একটা স্ট্র্যাটেজি বানায়। তারপর রেগুলেটরি কমপ্লায়েন্স, তো বিভিন্ন এলাকায় বিভিন্ন রেগুলেটরি কমপ্লায়েন্স থাকে। যেমন হচ্ছে মতিঝিল হচ্ছে অনেক ডেন্স একটা এরিয়া,
জাস্ট গিভিং ইউ এন এক্সাম্পল। আর ধরে নেন আপনারা ধানমন্ডি অত ডেন্স না, তো যার কারণে মতিঝিলের রেগুলেটরি কমপ্লেক্স ইজ ডিফারেন্ট দেন ধানমন্ডি। আর যদি মতিঝিলে যদি বেশি যদি আগুন লাগে তাহলে ওটা বেশি ক্ষতি হবে ধানমন্ডির চাইতে। যার কারণে ওইখানকার কাউন্সিল কি করবে, বলবে যে না, আমার স্প্রিংকলার লাগবে আহ, বেশি। সো আই এম জাস্ট গিভিং এন আইডিয়া যে রেগুলেটরি কমপ্লেক্স কিরকম। তারপর ওই যে ইমার্জেন্সি প্ল্যানিং রেসপন্স, যে যেটা বললাম যে এসকেপ প্ল্যানটা তারা তৈরি করে রাখে আগে থেকে। তারপরে তারা যখন কোনো বাড়ি যখন ডিজাইনের জন্য আসে, তখন আমরা ফায়ার ইঞ্জিনিয়ারও হায়ার করি, তাদের সাথে আমরা কনসাল্টিং করি আর কোলাবোরেশন করি। এখন ওদের কি কি অ্যাপ্লিকেশন ওরা ইউজ করে আমরা নেক্সট স্লাইডে দেখব। সো ইউ ক্যান সি দ্যাট এটা হচ্ছে সিলিং এর নিচে পাইপ দেওয়া, স্প্রিংকলার দেওয়া। তারপরে এইটা হচ্ছে ওরা মডেলিং করতেছে, আগুন জ্বালায় দেখতেছে যে কত দূর যায়, কোন ওয়ালে যাচ্ছে। তারপর ওই ওয়ালটাকে ওরা ফায়ার প্রুফ করে। তারপরে এইখানে দেখেন আপনারা যে এখানে ওয়ালের যখন অ্যাপার্টমেন্ট হয়, অ্যাপার্টমেন্ট তো অনেক সময় একটা একটা ওয়াল দুইটা দুইটা রেসিডেন্ট শেয়ার করে। তখন ওরা কি করে যে মাঝখানের মধ্যে দুইটা ওয়াল সেপারেট করে মাঝখানে একটা ফায়ার প্রুফ মেমব্রেন দিয়ে দেয়, যার কারণে আহ, এইখান থেকে আগুন এখানে যেতে 90 মিনিট লাগে, যেটা অস্ট্রেলিয়াতে রেগুলেশন যে 90 মিনিট উই হ্যাভ টু অ্যালাউ। আবার এই বাংলাদেশে যেটা হয় যে আমরা ব্রিক দিয়ে কাজ করি, আমরা টিম্বার দিয়ে অত কাজ করি না। তো এইখানেও হয় যে এখানে ব্রিক দুইটা ওয়াল সেপারেট, একটা ওয়াল কখনো ওরা দিবে না দুইটা অ্যাপার্টমেন্টের মাঝখানে, ওরা দুইটা ওয়াল দিবে, দুইটা ওয়ালের মাঝখানে ওয়াটার ফায়ার রেজিস্টিং মেটেরিয়াল তারা দেয় দেয়। ওকে, নেক্সট আমরা আলোচনা করব অ্যাকোস্টিক ইঞ্জিনিয়ার কি। So acoustic engineer who is a specialist who focuses on sound and vibration in various environment. হ্যাঁ, ওই যে তারা অ্যাকোস্টিক, তো যখন আমরা সাউন্ড মেক করি তখন এটা কিন্তু ভাইব্রেশনের মাধ্যমেই এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। সো ওরা ওইটা থামায়। কেন এটা প্রয়োজন? এখন ধরেন আপনি রোডের সাথে থাকেন, আপনার উইন্ডোটা ওরকম অ্যাকোস্টিক প্রুফ হতে হবে, ওয়ালটা অ্যাকোস্টিক প্রুফ হতে হবে, যার কারণে জন্য একটা ট্রাক বা কোনো কিছু গেলে যেন আপনি যদি পড়ালেখা করেন তাহলে আপনার যেন ডিস্টার্ব না হয়। সো এই জিনিসটা ওরা মেক শিওর করে। সো সেম থিং, বিভিন্ন এলাকায় বিভিন্ন রিকোয়ারমেন্ট, সো ওইভাবে ওরা কাজ করে যে আচ্ছা আমার এখানে এই দরকার, এখানে এই দরকার। মাঝে মধ্যে দেখা যায় যে আমি আমার রুমটা আমি যেখানে অফিস করব হোম, ওইটা আমার পুরা সাউন্ড প্রুফ লাগবে, তখন আমি বলবো যে আমাকে পুরা সাউন্ড প্রুফ করে দেন। আপনি অবশ্যই দেখছেন যে অনেকগুলো অডিটোরিয়ামে বা সিনেমা হলে, তো আমি যখন ব্যাক ইন 2005-এ যখন আমি বসুন্ধরা সিনেমা হলে দেখছিলাম, তখন দেখছিলাম যে এরকম ওয়ালের মধ্যে ফোম লাগানো থাকে। তো এইগুলি কেন দেওয়া থাকে? যেন এই আওয়াজটা যেন না বাইর হয়, ওই ফোমগুলি সাউন্ডটা অ্যাবজর্ব করে ফেলে। তো এইগুলি কাজই হচ্ছে অ্যাকোস্টিক ইঞ্জিনিয়ারের কাজ। তারপরে হচ্ছে এগেইন সাউন্ড মেজারমেন্ট, তারা সাউন্ড মেজার করে, তারা দেখে যে এটা কি অ্যালাউ করা যাবে নাকি করা যাবে না। যদি না করা যায় তাহলে ওরা ওটা ওই ওয়ালের থিকনেসটা বাড়ায় দেয়, যা মেটেরিয়ালের থিকনেসটা বাড়ায় দেয়। তারপরে হলো আপনার রেগুলেটরি কমপ্লেক্স যেটা বললাম, তারপর কনসাল্টিং, যদি যদি এটা ওই যে যদি দুইটা অ্যাপার্টমেন্টের মাঝখানে আমি ইঞ্জিনিয়ার হায়ার করে বলবো যে আমার 90 মিনিট, সরি 90 মিনিট না, আমার এইখানে কতটুকু অডিও অ্যাকোস্টিক ডিজাইন আমার কতটুকু দরকার, এটা ওরাই ডিসাইড করে দেবে। তো আমরা দেখি ওদের অ্যাপ্লিকেশনটা কি। সো ইউ ক্যান সি দ্যাট দে হ্যাভ এ ফাঙ্কি লুকিং স্ট্রাকচার ইন দ্য রুম। সো হোয়াট দে ডু, এগুলি হলো সাউন্ড অ্যাবজর্ব করে ফেলে, তো যার কারণে অন্য রুমে যেতে পারে না। সো যখন মিউজিশিয়ানরা যখন গান প্র্যাকটিস করে, তারা কিন্তু এইরকম একটা এনভায়রনমেন্টে গান প্র্যাকটিস করে, যার কারণে কিন্তু বাইরে আওয়াজটা বের হয় না। সো সেম থিং, তারা ওই যে ওয়ালে বা অস্ট্রেলিয়াতে ওয়ালের মাঝখানে ইনসুলেশন দেয়, ওইটার কারণে সাউন্ডটা ওইরকম পাস হয় না। এখন একটা ইন্টারেস্টিং থিং সেটা হচ্ছে যে এইটা হচ্ছে একটা অস্ট্রেলিয়ান প্রোডাক্ট, যেটা কিনা যদি এইটা বিছায় দিই অনেকগুলি, তারপরে উপরে যদি আমি ডেক দিয়ে দিই, তো আমি যদি যতই আওয়াজ করি না কেন এইটা তখন ভাইব্রেশনটা যাবে না এটা থ্রুতে। এবং এইটা হলো সিলিং এর জন্য। সো আমি যদি যতই আওয়াজ করি, আমার সিলিং পুরো স্ট্রাকচারটা যদি এই দুইটা জিনিসের উপরে রিলাই করে, তাহলে আমার সাউন্ডটা যাবে না। এখন আমি আপনাকে একটা রিয়েল লাইফ সিচুয়েশন দেখাচ্ছে, যেখানে কাজ করছি, যে একটা ওল্ড বিল্ডিং এর ভিতরে তারা মডিফাই করে ভিতরে একটা
এরকম অডিটোরিয়াম বানানো ট্রাই বানাইছে। তো যার কারণে আমার কি করতে লাগছে, এই ফ্লোরের উপরে এইগুলো আমাকে বসায়ে তারপর সিলিংটা এইটা দিয়ে সিলিংটা আমার ঝুলাই দিতেছে। সো আম গোনা শেয়ার দ্যাট জব নাও। ভেরি ইন্টারেস্টিং প্রজেক্ট, আই মাস্ট সে। ওকে, সো এটা, সো ইউ ক্যান সি দ্যাট এটা হচ্ছে প্রায় 3 তলা বাড়ি, এখানে মাঝখানে একটা 8টা ফ্লোর আছে। সো তারা যেটা করছে যে এই যে ইয়েলো গুলি, এগুলি হলো ফ্লোরের ফ্লোরের সিস্টেম। এখানে একটু ডিফারেন্ট টাইপের, এটা কংক্রিট না, এটা হলো স্টিল অ্যান্ড টিম্বারের স্ট্রাকচার। সো ওরা কি করছে, এই স্ট্রাকচারের উপরে এই আহ, যে স্প্রিং গুলি বসানোর পরে ওইটার উপরে ডেক দিছে। ডেক দেওয়ার পরে তারপরে ওইটার উপরে দাঁড়াবে। আর হলো সিলিংটা ওরা কি করছে, এই যে স্টিল মেম্বার গুলি দেখতেছেন আপনারা, এই স্টিল মেম্বার উপরে ঝুলাইছে। সো আমরা এখন দেখবো একটা সেকশন ভিউ, যেটা আসলে হাউ ইট লুকস লাইক। সো এই যে এরকম, সো সিলিং এর উপরে দেখেন একটা মানে এই বিমটা, এই সিলিংটা ক্যারি করতেছে, আর এই নিচের ফ্লোর বিমটা এই ডেকটাকে ক্যারি করতেছে। সো হাউ ইট লুকস লাইক ইন এ সেকশন ভিউ। নাফি, হ্যাঁ। আই ডোন্ট ওয়ান্ট টু ইন্টারাপ্ট, বাট কুইক কোয়েশ্চেন। তুই যেই স্ক্রিনটা দেখাচ্ছিস বা যেই সফটওয়্যারটা তুই দেখাইতেছস, এটা সম্পর্কে একটু যদি পরিচয় করাই দিস আর কি। ও, স্ক্রিন শেয়ার হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, না। হচ্ছে হচ্ছে হচ্ছে, স্ক্রিন শেয়ার হচ্ছে। বাট যেই সফটওয়্যারটাতে মাত্র তুই নেভিগেট করলি, যেভাবে দেখালি 3D টা, তো ও, আমি পার্সোনালি এটার সাথে পরিচিত না। তো তুই যদি ওকে, একটু কন্টেক্সট সম্পর্কে বলস। ঠিক আছে, আমি এটা তোদেরকে শেয়ার করতেছি। এটা ফ্রি, ঠিক আছে? হ্যাঁ, এটা ফ্রি, এটা আমি শেয়ার করতেছি তোদের সাথে। মানে এটা কি করে, মানে 3D টা কিভাবে এটা তুই? হচ্ছে এটা হচ্ছে ধরনের আইএফসি মডেলটাকে দেখে, বুঝছিস? ধরনের So, রেভিট মডেলটা তো ধরনের খুবই স্লো হয়। যদি তুই বড় প্রজেক্ট করিস তাহলে হ্যাঁ, মনে কর যে অনেক জিনিসটা মানে কাজ করতে অনেক হার্ড লাগে। সো আমরা তো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, আমাদের ড্রাফটাররা রেভিট দিয়ে কাজ করে। বাট ওকে। ইউজুয়ালি আমরা একটা জিনিসটা দেখার জন্য, বোঝার জন্য আমরা ধরনের আইএফসি মডেলটা বলি ড্রাফটার থেকে বা আর্কিটেক্টকে, তারপর ওইটা খুলে আমরা চেক করি, বুঝছিস? তো ওকে, তো এটা একটা এইটা রেভিট হচ্ছে, মডেল, তুই জাস্ট হচ্ছে তুই এটা আহ, ইয়ে করতেছিস আর কি, প্যান করতেছিস, জুম করতেছিস, নেভিগেট তো করতেছিস। রেভিট মডেলটা আইএফসি মডেলে কনভার্ট করা। হুম। তারপরে এই আইএফসি মডেলটা আমি এই সফটওয়্যারের মাধ্যমে, ইউ গাইস ক্যান লুক অ্যাট ইট, ডেস্ক। সো এটা ফ্রি টু ইউজ, আর আমি এটা শেয়ার করতে পারি। লেট মি শেয়ার দিস উইথ ইউ গাইস। হয়ে গেল। ইয়াস, তুই চ্যাট বক্সে মনে হয় দিতে পারিস হ্যাঁ, আমি তাহলে। পার্টিসিপেন্টস চ্যাট, ইয়েস, ওকে, আহ, আমি দিয়ে দিলাম এটা। সো এইটাতে ফ্রি এনিওয়ে। সো এখন আমি সেকশনটা দেখাবো। সো ওকে, সো ইউ ক্যান ইমাজিন দিস। এই ইয়েলো বক্সটা হচ্ছে রুম, ঠিক আছে? এই যে এইটা হচ্ছে ফ্লোর সিস্টেম। হ্যাঁ, এই যে ব্রাউন কালারটা, ব্রাউন কালার উপরে যে স্প্রিংটা, এই যে এইটা হলো ব্লুগুলি হলো স্প্রিং। হ্যাঁ, তারপরে এই যে সিলিংটা, এন্ড সিলিংটা তো একটা কিছু লাগবে সাপোর্ট দেওয়ার, মানে ধরে রাখার জন্য। ইটস নট গোনা ফ্লোট। সো এইটা এই যে এমবেলটনটা দিলাম। তারপরে এই এমবেলটনটা সিলিং এর সাথে, বিমের সাথে অ্যাটাচ হলাম। আমি আবার দেখাই। আহ হয়ে গেল। আহ, এই যে এই জিনিসটা, সেইটা হলো সিলিং সিস্টেমের ফিট করা থাকে, এবং এটা হলো ফ্লোর সিস্টেমের নিচে ফিট করা থাকে। সো এটা আমার একটা প্রজেক্ট ছিল। সো এইটার মাধ্যমে আহ, আমরা কি করছি, যে আমরা মেক শিওর করছি যেন ভাইব্রেশনটা যেন না যায়। সো কিভাবে আমরা মেক শিওর করছি, সরি, সো ইমাজ এখন এখন যদি আমরা এই এইটা এইটা যদি ভাইব্রেশনটা যদি এইখানে যায়, তাহলে এইটার থ্রুতে আমাদের নেইবারিং প্রপার্টিটা চলে যাবে। হ্যাঁ, যার কারণে আমাদেরকে এটা আইসোলেট করতে হয়েছে।
আমাদের বিল্ডিংটা আসলে মানে ইটস লাইক অ্যাপার্টমেন্ট, রাইট? যে একটা শেয়ার করা নেক্সট, মানে ইটস নট লাইক এ হাউস। এটা হলো যে এটা আরেকটা বিল্ডিং এর সাথে কানেক্ট করে, মানে একটা ওরা ওয়ালটা শেয়ার করে, যার কারণে আমাদের এই হ্যাসলটা নিতে হয়েছে। এনিওয়ে, Right. সো Okay. so this is one part of the acoustic engineering. Another thing I wanted to say that, look, see the structural engineer, that post-tension heritage and facade engineer can also go under structural engineer. But again, some people যখন ওরা অনেক বড় কোম্পানি হয়ে যায়, তখন ওরা কি করে যে ফাসাদ ইঞ্জিনিয়ারিংটা ফাসাদ ইঞ্জিনিয়ারকে দেয়, কারণ ওদের অনেক অনেক কাজ আসে। সো যারা ফাসাদ ইঞ্জিনিয়ার তারা একই রকম একই ধাঁচে কাজ করতে 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 ওরা অনেক এক্সপার্ট হয়ে যায়, যার কারণে ওরা একটু ন্যারো করে ফেলে। বাট স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ক্যান কভার ফাসাদ ইঞ্জিনিয়ারিং, হেরিটেজ ইঞ্জিনিয়ারিং, post-tension engineering. Okay. Mm. And kind of acoustic engineer as well. Okay. So we are done with the acoustic engineering. Now we're going to talk about very important discipline, geotechnical engineer. So geotechnical engineer কি করে? Geotechnical engineer focus on understanding and analyzing the properties of soil, rock and underground water to ensure the safety and stability of construction. মানে কি, যে একটা যখন স্ট্রাকচারটা, এটা হচ্ছে আমার বিল্ডিং, হ্যাঁ, এন্ড বিল্ডিংটা তো এটা হলো এই যে এখানে মাটি, ঠিক আছে? এখন এই মাটিটা কতটুকু স্ট্রং, এটা হলো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বলে দেয়। তারপরে ওইটার উপরে ডিসাইড করে আমরা পাইল দিই, ঠিক আছে, ফাউন্ডেশন দিই, ফুটিং ডিজাইন করি। তো এটা খুবই ইম্পর্টেন্ট। সো ওরা যদি না দেয় তাহলে আমরা জানবো না যে এই পাইলটা কত দূরে যাবে, হ্যাঁ, বা আমাদের লাগবে নাকি পাইল নাকি নাকি লাগবে না। ওকে, সো okay. So what they do, they analyze the soil, investigate soil properties, strain, density, composite. So strain, density means যে ওরা কতটুকু ডেন্স, হ্যাঁ। তারপরে হলো কম্পোজিট। তারপর তারা সাইট ইনভেস্টিগেশন করে, কন্ডাক্ট সাইট সার্ভে, বোরহোল ড্রিলিং, স্যাম্পলিং টু গ্যাদার সাবস্টেন্স, সাবসারফেস ডাটা। তারপর স্লোপ স্টেবিলিটি অ্যানালাইসিস করে। স্লোপ স্টেবিলিটিটা কি? এই এই যে এটা হচ্ছে আমার ল্যান্ড, ঠিক আছে, হ্যাঁ। এখন এইটা তো মাটি, হ্যাঁ। এটা এখন যদি এই মাটিটা যদি বালি হয় এটা তো ধুইসা পড়বে। সো এই তখন এটা ওরা অ্যানালিসিস করে যে এটা কি ধুইসা পড়বে, কতটুকু ধুইসা পড়বে, ধুইসা পড়বে না, তখন ওইটার উপর ডিপেন্ড করে ওরা এখানে বাড়ি বানায়, বা ওরা কি করে এটা স্ট্রেটেন করে বা অ্যাঙ্করিং ইনটু ইট, ঠিক আছে। সো এইগুলি ওরা করে। তারপর আর কি করে, সো ওরা সয়েল ইমপ্রুভমেন্ট টেকনিক করে, ইমপ্লিমেন্ট মেথডস সাচ অ্যাজ কম্প্যাক্টিং। সো তারা কি করে, যে ধরনের একটা আহ, আহ, ধরনের আহ, আহ, এই এই আমার এখানে বাড়ি, কিন্তু আমার সয়েলটা খুবই উইক, তখন ওরা কি করে যে ওরা বলে যে ঠিক আছে এটা কম্প্যাক্ট করতে হবে। তো একটা বড় রোলার দিয়ে এসে তারা ওরা গাড়িটা দিয়ে এটা কম্প্যাক্ট করে। তো কি করে, মাটিটা একটু নিচে নেমে যায়, তখন আবার নতুন মাটি ফেলায়, তারপর আবার কম্প্যাক্ট করে। তখন কি হয় যে ফুটিংটা আমার খরচ কমে যায়, ঠিক আছে। এরা সবাই মানে মোর অর লেস সামথিং লাইক দ্যাট। এনিওয়ে, তারপরে তারা আর্ট ওয়ার্ক অ্যান্ড এমবেডমেন্টের কাজ করে, প্রোভাইডস ইন রিকমেন্ডেশন ফর কাট অ্যান্ড ফিল অপারেশন। সো এটা তো আমরা সবাই জানি যে একটা স্লোপ, বাংলাদেশের সব সব ল্যান্ডই ফ্ল্যাট, কিন্তু অস্ট্রেলিয়া যেটা কি হয়, বা অস্ট্রেলিয়ার ল্যান্ডগুলি এরকম। তখন ওরা কি করে যে এখানে যদি তারা বাড়ি যদি বানায়, হ্যাঁ, তখন এটা এই যে এই সয়েলটা তারা এইখানে আইনা ফিল করে ফেলায়, বুঝছিস? তো এইটা ওরা অ্যানালাইসিস করে, বুঝছিস, Mm. Mm. যে এটা কি ইউজ করা যাবে নাকি ইউজ করা যাবে না। Right. আচ্ছা, তারপরে এটা তো গেল, এখন হচ্ছে আমরা যাব ট্রাফিক ইঞ্জিনিয়ার। হ্যাঁ, সো ট্রাফিক ইঞ্জিনিয়ার কি করে, তারা ফোকাস অন সেফ অ্যান্ড এফিশিয়েন্ট মুভমেন্ট অফ পিপল অ্যান্ড গুডস থ্রু রোড নেটওয়ার্ক and transporting system. Their work involves planning, designing, and managing traffic system. হ্যাঁ, এই যে সেম কাহিনী, একটা শপিং মলে তুই বানাইলি, কিন্তু যদি আহ, আমার এক্সিট কয়টা, আমার লিভ কয়টা লাগবে, আমার ক্যাপাসিটি কয়টা, হ্যাঁ, এইগুলি এই ট্রাফিক ইঞ্জিনিয়ারই ডিসাইড করে যে না, আমার আহ, এত বড় এত ছোট শপিং মল, আমি এতগুলি এন্ট্রি দিব না, আমি কম এন্ট্রি দিব, এক্সিট বেশি দিব, তাহলে আমার ফ্লোটা মেনটেন করবে, বুঝছি? ওটা ধরে না তুই
এক্সিট দিলি 10টা, হ্যাঁ এক্সিট দিলি 2টা, ঠিক আছে, ইটস এ বিগ হুম প্রবলেম। ঠিক আছে, তোর কোনো কিছু হলে বের হইতে সমস্যা লাগবে, হ্যাঁ ভিড় হয়ে যাবে বেশি। সো তুই ফ্লো কন্ট্রোল করার জন্য এক্সিট আর এন্ট্রিটা ওরা মেনটেন করবে। ইটস কাইন্ড অফ ওয়ান অফ দ্য এক্সাম্পল, বাট দে ডু সো মেনি আদার থিংস টু। তারপর ট্রাফিক সিগন্যাল ডিজাইন করে, টাইমিং করে, হ্যাঁ, তারপর সেফটি অ্যানালিসিস করে, অ্যাক্সিডেন্ট প্রিভেন্টেশন করে, ট্রান্সপোর্টেশন প্ল্যানিং করে, পার্কিং ডিজাইন অ্যান্ড ম্যানেজমেন্ট করে। কেমনে পার্কিং ডিজাইন ম্যানেজমেন্ট করে? আমাদের পাশে একটা শপিং মল হয়েছে, হ্যাঁ, আমি প্ল্যান ভিউটা আঁকি, এটা হলো প্ল্যান ভিউ। হ্যাঁ, প্ল্যান ভিউ মানে হচ্ছে আমরা উপর থেকে দেখতেছি। হুম তো কি হয়েছে যে এইখানে গাড়িটা ঢুকবে, হ্যাঁ এই যে এইভাবে গাড়িটা ঢুকবে, ঠিক আছে। সো ওটা র্যাম্প আছে মানে বেসমেন্টে, বেসমেন্টে যে তারপর টার্ন নিবে, হ্যাঁ। সো এইখানে হচ্ছে ওয়াল। সো কি গাড়িটা এইভাবে ঢুকে এইভাবে টার্ন নিয়ে তারপর এইভাবে পার্ক করবে, তাই না, এখানে পার্ক করবে। হুম এখন দেখ এই জায়গাটা ন্যারো হয়ে গেছে না জিনিসটা, এই হুম জায়গাটা একটা ন্যারো না। সো এখানে তো ধরেন বাইরে হওয়ার সময় টার্ন নিতে অনেক টাফ হয়ে যাবে, কারণ এটা কিন্তু ন্যারো। সো আমাদের হুম এখানে তোর একটা অনেক বিশাল শপিং মল করছে, কিন্তু এই জায়গাটা তারা ন্যারো করে ফেলছে। উইচ ইজ এ ট্রাফিক ইঞ্জিনিয়ার্স, ইট ওয়াজ ট্রাফিক ইঞ্জিনিয়ার্স রেসপন্সিবিলিটি অ্যান্ড হি ডিডন্ট ডু হিজ জব প্রপারলি। সো এটা একটা বিগ ইস্যু। বুঝছিস তুই ব্যাপারটা, যে এখানে মানে এই জিনিসগুলি তারা আর কি ডিজাইন আমি করে। তোরে যদি উল্টাভাবে কোশ্চেনটা যদি জানার জন্য বলি, যে একটা সেটা শপিং মলে হোক বা যে কোনো জায়গায় হোক, একটা বিল্ডিং এ পার্কিং ডিজাইনের জন্য হ্যাঁ, এটা কি ট্রাফিক ইঞ্জিনিয়ারদেরকে সেখানে এনগেজ করতে হয় নাকি হ্যাঁ আমাদের এখানে করতে হয়। ও তাই? হ্যাঁ, আমাদের এখানে এঙ্গেজ করতে হয়। মানে সেখানে ক্লিয়ারেন্সটা দেয় ট্রাফিক হ্যাঁ, ইঞ্জিনিয়াররা? এরা এবং এক একটা পার্কিং এর মেজারমেন্ট ওরা ডিসাইড করে দেয়, বুঝছিস। বিভিন্ন ধরনের হসপিটালের জন্য আলাদা, তারপর হলো স্টেডিয়ামের জন্য আলাদা, এগুলি অনেক ওরা আর কি জানে, বুঝছিস। তো ওরা ওকে। ওইরকম এগেইন কনজেশন মিটিগেশন করে, রেগুলেটরি কমপ্লায়েন্স করে, উইচ ইজ বললাম না যে বিভিন্ন কাউন্সিলের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, বা বিভিন্ন স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো আমি গাইস স্টুডেন্টরা আমি সব বলে রাখলাম যে আমি কিন্তু প্রতিটা সেগমেন্টের পরে আমি কোয়েশ্চেন আনসার করব। হ্যাঁ, আমরা একটু ট্রাই করব যে একটু কোলাবোরেট করার জন্য, যেন কারণ ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট দ্যাট হোয়াট উই ডু ইউ গাইস আন্ডারস্ট্যান্ড, বিকজ এটা কিন্তু অনেক হেল্প করবে। হয়তোবা এই জিনিসগুলি এই ডিসিপ্লিনগুলি আমাদের নাই, কিন্তু ইউ গাইস ক্যান রেজ ইউর ভয়েস অ্যান্ড উই ক্যান ব্রিং দ্যাট, উই ক্যান ক্রিয়েট দ্যাট সেক্টর, অ্যান্ড এটা কিন্তু অনেক হেল্পফুল। অনেক রেসপন্সিবিলিটি আমাদের হাত থেকে কিন্তু বেঁচে যাবে, অনেক মানুষের আহ, মানে অনেক মানুষের জীবনও বেঁচে যাবে। আমরা তো দেখছি অনেক কিছু, রানা প্লাজা ওয়ান অফ দ্য এক্সাম্পল, ঠিক হুম আছে। হ্যাঁ, হুম ট্রাফিক ইঞ্জিনিয়ার যদি থাকতো তাহলে এই সমস্যা হইতোই না, যদি একটা প্রপার ট্রাফিক ইঞ্জিনিয়ার যদি থাকতো, ঠিক আছে। হুম এনিওয়ে, so next one is hydraulic and hydrology. So a hydrology engineer focuses on water resource management, ensuring the safe and efficient flow, control, and distribution of water in natural and engineered system. So তারা এগেইন তারা ওই ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে। সো আমি আপনাকে আমি একটা বলি, এখানে যে হাউসগুলি হয়, হ্যাঁ, হুম এরকম হয়, ঠিক আছে, বাংলাদেশে। এখন যদি বৃষ্টির পানিটা পড়ে, হ্যাঁ, আমি যদি এখানে হেঁটে যাই, পানিটা কিন্তু আমার মাথায় পড়তেছে না। হুম অস্ট্রেলিয়া কিন্তু মাথায় পড়ে না, ঠিক আছে, কেন মাথায় পড়ে? কারণ এইখানে ওরা একটা গাটার দিয়ে দেয় এভাবে, রাইট। ঠিক হ্যাঁ, আছে। তারপরে কারণ এখানে পাইপ থাকে, পাইপ দিয়ে যায়, ওকে। ঠিক আছে। সেই কাজটা পর্যন্ত এই যে হাইড্রোলজি ইঞ্জিনিয়ারটা করে, ঠিক আছে। এবং এই পানিটা কি করে, অনেক সময় ওরা এটা এভাবে নিয়ে ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কিতে ওরা সেভ করে। তারপর হ্যাঁ, রেইন ওয়াটার ট্যাঙ্ক। তারপর এটা ইলেকট্রিক পাম্পের মাধ্যমে এই যে টয়লেট থাকে, এই টয়লেটের যে এই যে ট্যাঙ্কটা থাকে, এই ট্যাঙ্কের ভিতরে যায়, টয়লেটের ট্যাঙ্কে, নট টু ওয়াশ ইউর ফেস, হ্যান্ড অর কুক ফুড, সো এটা একটা কাজ। তারপরে তারা কি করে, ওয়াটার সাইকেল অ্যানালাইসিস করে, যেমন হলো স্টাডি দ্য ডিস্ট্রিবিউশন, মুভমেন্ট, কোয়ালিটি অফ ওয়াটার ইন দ্য এনভায়রনমেন্ট, রেইনফল, ইভাপোরেশন, ইনফিল্ট্রেশন, রান অফ। তার মানে কি, যে আমরা যে এই যে বৃষ্টির পানিগুলি যে পড়তেছে, সব হ্যাঁ কিন্তু ড্রেনেই চলে যেতেছে, হ্যাঁ। কিন্তু ওরা কিন্তু একটা দেশের ওয়াটার ম্যানেজমেন্ট যদি ওরা অ্যানালাইসিস করে করে যদি দেখবে যে না আমার এতগুলি পুকুর লাগবে
বা আমরা আচ্ছা, আমি একটু শেষ করি। মানে আমাদের পরের লিঙ্কটা 8:50-এ শুরু হবে, এটা হয়তো এখনই ক্লোজ হয়ে যাবে আর কি। ওকে, অলরাইট অলরাইট, ঠিক আছে, আমাদের মনে হয় কয়েক সেকেন্ড আছে, দেন তারপর। আচ্ছা আমরা শুরু করে দিই নাকি? হ্যাঁ, আমরা প্লিজ শুরু করি, হ্যাঁ। ওকে, একটু আমাকে একটু সময় দেয়। Eh, yeah, ready. Yeah. ওকে, সো আমি স্ক্রিন শেয়ার করলাম আবার। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখা যাচ্ছে এখন? ইয়েপ। আচ্ছা, sorry, give me 1 second. ওকে, সো আমরা কোথায় ছিলাম? যে ওয়াটার সাইকেল অ্যানালাইসিস। সো স্টাডিজ দ্য ডিস্ট্রিবিউশন, মুভমেন্ট অ্যান্ড কোয়ালিটি অফ ওয়াটার ইন দ্য এনভায়রনমেন্ট, যেটা আমরা বলছি অলরেডি। যে ওরা পানিটাকে ধরে রাখার জন্য তারপর হলো এগুলোর মানে মেইনলি স্টোর্ম ওয়াটার রিলেটেড যত কাজ আছে ওরা যদি ভাবে ওগুলিই করে। তারপর যে তারা ফ্লোড রিস্ক অ্যাসেসমেন্টও করে। ধরেন একটা আহ, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সিজনে বৃষ্টি হয়, এবং এটা কিন্তু মানে এটা ইটস নট ইরেগুলার, ইটস রেগুলার। সো তারা কি করে 10 বছর 20 বছর অ্যানালাইসিস করে ওরা একটা স্ট্র্যাটেজি প্ল্যান বানায় যে আচ্ছা ঠিক আছে, এখানে এইখানে এই এলাকায় বেশি পানি হচ্ছে, আমাদের এই এই স্ট্র্যাটেজি প্ল্যানটা নিতে হবে যা এই সমস্যাটা মিটিগেট করার জন্য। তারপরে স্টোর্ম ওয়াটার ম্যানেজমেন্ট, আমি যেটা বললাম যে তারা ওই ছাদের উপরে যে পানিগুলো পড়ে বৃষ্টির কারণে, ওই পানিগুলি যেন রাস্তায় চলে যায় ওইটার ব্যবস্থা ওরা, ওর ডিজাইনটা ওরা করে। ঠিক আছে, হুম। আমরা নেক্সট যাব হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার। হ্যাঁ, সো এখানে সিভিল ইঞ্জিনিয়ার তো সবকিছু বুঝায়, বাট অস্ট্রেলিয়াতে সিভিল ইঞ্জিনিয়ার একটু স্পেসিফিকলি বুঝায় যেটা তারা কি করে, প্রজেক্ট প্ল্যানিং করে, ডিজাইন করে, যেমন রোড, মানে জেনারেল যে জিনিসগুলো ওগুলি ওরা কাজ করে। কনস্ট্রাকশন সুপারভিশন করে, সাইট সার্ভে করে, কস্ট এস্টিমেশন করে, বাজেটিং করে করে কোলাবোরেশন করে অন্যান্য ডিসিপ্লিন দের সাথে। সো civil engineer is responsible for design, construction, and maintenance of infrastructure project and system. Their work spans across various areas, including building road, bridge, and water system. হ্যাঁ, সো ইটস ভেরি ভেরিয়াস তারা যেটা করে। তারপরে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হেরিটেজ ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, হেরিটেজ ইঞ্জিনিয়ারিং ইজ, ওরা হচ্ছে আহ, যেগুলি ওল্ড স্ট্রাকচার, হেরিটেজ স্ট্রাকচার, যেমন লালবাগ কেল্লা, আরো রুম্মান আমার থেকে আরো বলতে পারবে বাবা। তো ওগুলি যখন কোনো ড্যামেজ হয়ে যায় ধরো ওরা ওরা রিস্টোরেশন ডিজাইনটা করে। হ্যাঁ, তারপর সো হোয়াট দে ডু ইজ হেরিটেজ ইঞ্জিনিয়ার স্পেশালাইজ ইন প্রিজার্ভিং, restoration, and adaptive use of historical and culturally significant structure. সো তারা রিস্টোরেশন ডিজাইনটা করে, কনজারভেশন অ্যান্ড প্রিজার্ভেশনের কাজ করে। তারা ওইটা করার জন্য স্ট্রাকচারাল অ্যানালাইসিস করে, ম্যাটেরিয়াল ম্যাচিং এর রিসোর্সিং এর কাজও করে। হ্যাঁ, ধরেন একটা বিল্ডিং এর ইট, এই তখনকার 200 বছর আগের ইটটা এখন আর পাওয়া যাবে না। তো তারা ওইভাবে স্পেশালাইজ ভাবে ওরা অন্যভাবে ওরা অন্য জায়গায় ইম্পোর্ট করে, বা একটা ইট নিয়ে তারা গবেষণা করে যে এখানে কি কি মেটেরিয়াল দিয়ে এই ইটটা বানানো হচ্ছে, কিভাবে এটারে ওল্ড লুক দেওয়া যাবে যদি নিউ ব্রিক আমরা বানাই, সেইগুলি কাজ করে। তারপর কমপ্লায়েন্স উইথ হেরিটেজ রেগুলেশনও করে। বিভিন্ন কান্ট্রিতে ওদের কমপ্লায়েন্স আছে, হেরিটেজ রেগুলেশন, সেগুলি ওরা মেনটেন করে। অনেক সময় দেখা যায় ওরা টাচই করতে দেয় না একটা যদি হেরিটেজ স্ট্রাকচার হয়। কারণ হেরিটেজ ইঞ্জিনিয়ারদেরকে অন্য ওই কম্পোনেন্ট বাদ দিয়ে বাকি কম্পোনেন্টের সাথে কাজ করতে হয়। সো আমি একটা এক্সাম্পল দিই। রিসেন্টলি আমি একটা সাইটে গেছিলাম, এবং ওইখানে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আমি দেখাই।
দেখা যাচ্ছে ছবিটা? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে বেশ। আচ্ছা, এই যে এই বিল্ডিংটা তারা ভাঙতে পারতেছে না। হ্যাঁ, বিল্ডিং এর ভিতরে কিন্তু সব ভাঙা, খালি ওয়াল রেখে দিছে। কারণ আচ্ছা। আমরা যদি আরো কাছে যাই, এই যে বিল্ডিংটা এরকম দেখতে, হ্যাঁ, আরো কাছে গেলাম এরকম, তারপরে গেলাম ভিতরে, যদি জুম ইন করি দেখা যাবে কোনো ওয়াল নাই ভিতরে, স্টিল হুম স্ট্রাকচার। স্টিল স্ট্রাকচার দিয়ে ওয়ালগুলি ধরে রাখছে। আমরা আরো যে ছবি তুলছি আরো, এই যে স্টিল স্ট্রাকচার। হ্যাঁ, এখন আমরা দেখবো কেন তারা এটা রেখে দিছে। হুম হ্যাঁ, কি এমন আছে যে এটাতে রেখে দিছে? এটা রেখে দিছে খালি এই বিলবোর্ডের কারণে। কিংস ভিউ হোটেল, এই আচ্ছা। বিলবোর্ড, এই হ্যাঁ। বিলবোর্ডটা এই পজিশনে রাখতে হবে, এই কারণে তাদের এই স্ট্রাকচার রাখতে রেখে দিছে। এবং এই বিল্ডিং এর পিছনে একটা হাই রাইজ বিল্ডিং হবে। হ্যাঁ, এই হাই রাইজ বিল্ডিংটা সামহাও এই ওয়ালটারে এই পজিশনে ধরে রাখবে, তারপরে ওরা এটা এটা ডেমোলিশ করবে বা এই স্ট্রাকচারটা তখন তারা রেখে দিবে। ও আরেকটা example, আচ্ছা আচ্ছা, হাই রাইজ বিল্ডিংটা ওই বিলবোর্ডটা বা উপরে পার্টটাকে সে হচ্ছে হোল্ড করবে, দেন যখন হোল্ড করবে তারপরে হচ্ছে বিল্ডিং এর বাকি এগুলো পার্টগুলো দিলে, হ্যাঁ, হ্যাঁ, তাই। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা যাব হচ্ছে, সে এটা হলো হেরিটেজের কাজ। ঠিক আছে, যে কিভাবে হুম। ওরা দে কাম আপ উইথ অ্যান আইডিয়া দ্যাট কেমনে, কিভাবে আমরা এই জিনিসটা ধরে রাখবো। ঠিক আছে, আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে, আরেকটা দেখে একই সাইটে এই বিল্ডিংটা। হ্যাঁ, এই বিল্ডিংটাও একই কাহিনী, Right. স্ট্রাকচার দিয়ে ধরে রাখছে। কি জন্য ধরে রাখছে আমরা দেখবো একটু পরে। এটা কি সেম সাইট, একই সাইট নাকি? হ্যাঁ, ওই ওই বিল্ডিংটা হচ্ছে ডান দিকে, আর এটা হচ্ছে ও বাম দিকে। আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ আরেকটা বিল্ডিং একই হ্যাঁ, কমপ্লেক্সের, আরেকটা ওকে। বিল্ডিং। এখন ওকে। আমরা দেখবো এটা কেন তারা হ্যাঁ why they want to preserve what হ্যাঁ, they are preserving। হ্যাঁ, আমরা দেখবো এখন। সিগনিফিকেন্সটা কি, আন্ডারলাইং হ্যাঁ, রিজন? সিগনিফিকেন্সটা কি? এই যে আর্চগুলি আছে না, এই যে পিলারগুলি, হুম 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 এই যে এগুলি, হয়ে গেল। হ্যাঁ, এগুলি কিন্তু এগুলি আচ্ছা তারা আচ্ছা, প্রিজার্ভ করবে রাইট এটার রাইট জন্য। আর এইটাতে তো কোনো আর্চ টার্চ নাই, এটাতে কি তারা রেখে দিতেছে? রাইট এনি রাইট। গেস, এনিওয়ান? না, কি হতে পারে, আচ্ছা, কি হতে আমরা পারে? আমরা বলে দিই। সার্কুলার নকশাটা বলি। হ্যাঁ। সরি। সার্কুলার নকশা যে একটা আছে, ডেকোরেটিভ আইটেম দেখতে পাচ্ছি আমরা, ওই আচ্ছা, ওই যে, এটা আমাদের হচ্ছে, দেশের হুম, শীতকালীন হ্যাঁ, পিঠার মতো। হুম, there's a এ- yeah হ্যাঁ, symbol, আচ্ছা, হ্যাঁ, there's a হ্যাঁ, ornament. মানে এইটার কথা, আচ্ছা আমি আবার এইটার কথা বলতে চাইছি। হুম। আমার মাউস, হ্যাঁ দেখা যাচ্ছে, মাউসের জন্য নাড়াচ্ছি আমি। Yeah, হুম, জি দেখা জি জি। যাচ্ছে আচ্ছা, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা কি? এইটা হচ্ছে এই যে উইন্ডোগুলি, এই যে চারটা উইন্ডো, হুম। চারটা উইন্ডো, এই যে গ্লাস। এবং এই গ্লাসগুলি কি, ওই যে চার্চে যে বিভিন্ন কালারের গ্লাস ব্যবহার করে না, এই স্টেইন এই- গ্লাস, আচ্ছা। হ্যাঁ, এই উইন্ডোটা এখানে ধরে রাখার জন্য এটা তারা প্রিজার্ভ করতেছে, পুরা নো স্ট্রাকচার। ওয়ে, নো ওয়ে। হ্যাঁ, নাফি, তুই জুম করে দেখাতে পারো উইন্ডো গুলো কিরকম? এটা আমি তোরে আচ্ছা চার্চের আচ্ছা, আমি একটু দিই। রাইট। না, আন্ডারস্ট্যান্ড, যে ধর চার্চে স্টেইন গ্লাস বলে মনে হয় ইয়েগুলোকে, রোজ উইন্ডো। এই টাইপের চার্চের উইন্ডোগুলি হয়। হ্যাঁ, স্টেইন গ্লাস, ইয়া, হ্যাঁ, এই যে এই টাইপের। স্টেইন হ্যাঁ, গ্লাস, ইয়া। হ্যাঁ, হুম। হ্যাঁ, মানে ওদেরকে আচ্ছা দেখালাম আর কি, আচ্ছা। ওদেরকে দেখালাম। হ্যাঁ। তারপরে তো এই হচ্ছে হেরিটেজ ইঞ্জিনিয়ারিং এর কাজ। ঠিক আছে, নট ভেরি ইজি, বাট এগেইন এটা মানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং। বিল্ডিংটাকে ডিসমেন্টেল করে নাই, জাস্ট হচ্ছে তোর উইন্ডো গুলাকে রেখে দিবে এই জন্য। সেটা পিছনে তো করছে, খালি সামনে করে নাই। খালি সামনে। পিছনে তো ওই যে ভিতরে ভিতরে দেখছো হ্যাঁ, সব স্ট্রাকচার। পরবর্তীতে যখন তোর নতুন বিল্ডিংটা হবে তখন সেটা কি মানে ওই বিল্ডিং এর পার্ট হিসেবে এই ফাসাদটা ইনক্লুডেড আই হয়ে থিঙ্ক যাবে? সো, কারণ আমরা হ্যাঁ। আমরা জবটা পাইছি খালি ওই যে শোরিং হুম, ডিজাইনটা করার জন্য। হ্যাঁ, শোরিং ওকে। ডিজাইনটা কি আমি তো একটু দেখাই, এটা আমরা হ্যাঁ, পরে আলোচনা করব। শোরিং শিওর। ডিজাইনটা হলে এইরকম। হ্যাঁ, যে ওকে। এই মাটির লেভেলটা ছিল এইটুকু, পরে হ্যাঁ। মাটি এক্সকেভেশন করার আগে আমাদের এই ওয়ালটা ক্রিয়েট করতেছে যেন এই বিল্ডিংটা আমাদের সাইডে ধসে না পড়ে। এটারে বলা হলো শোরিং সিস্টেম। তো আমরা কাজ পাইছি এই শোরিং সিস্টেমের। এবং এটা হলো হুম, 4 বেসমেন্ট। হ্যাঁ, এবং অস্ট্রেলিয়ার বেসমেন্ট কিন্তু 3 মিটার হাইট, মোর দেন 3-4 মিটার হাইট। সো হুম, ফোর হুম, বেসমেন্টের এক্সকেভেশন করার জন্য এইটা জব পাইছি, কিন্তু আমরা ওই বিল্ডিং এর ওই পুরো স্ট্রাকচারালের জবটা পাইনি। হ্যাঁ, আচ্ছা, এনিওয়ে, ওকে। আমরা তাহলে হেরিটেজটা গেলাম। এখন আমাদের কি আছে? আচ্ছা, এখন আমাদের আসলো পোস্ট টেনশন ইঞ্জিনিয়ার। হ্যাঁ, পোস্ট টেনশন ইঞ্জিনিয়ার কি?
পোস্ট টেনশন ইঞ্জিনিয়ার স্পেশালাইজ ইন ডিজাইন অ্যান্ড সুপারভিশন দ্য ইমপ্লিমেন্টেশন অফ পোস্ট টেনশন সিস্টেম ইন কংক্রিট স্ট্রাকচার। এখন আমরা যখন একটা স্ট্রাকচার বানাই, হ্যাঁ, স্ট্রাকচারে যে স্ল্যাব হুম কলাম থাকে, তাই না? হুম হ্যাঁ, সো কলাম, তারপরে এই ভিতরে ভিতরে রেইনফোর্সমেন্ট থাকে, তাই না? ভিতরে এই রিবারগুলি থাকে, হ্যাঁ। এইখানে ওরা কি করে, এরকম কেবল কেবল টানে, ঠিক আছে? এভাবে কেবল টানে, ঠিক আছে? তারপরে এটা কি করে, ওরা হ্যামার জ্যাক দিয়ে এদিকে পুল করে। পুল করার কারণে হুম এটা স্ট্রেইট হয়ে যায়, ঠিক আছে? সো কম্প্রেসড হয়ে যায়। তুই যতই লাফাস না কেন এটা ডাববে না। সো ইমাজিন ব্রিক, অনেকগুলি ব্রিক, হ্যাঁ, এইভাবে আছে, তাই না? এলিভেশন হুম ভিউ, হ্যাঁ। হুম এখন বুঝেছি। যদি এখন যদি আহ, এই ব্রিকটা, হাউ ক্যান আই মেক শিওর ইট স্টেজ দেয়ার? এক হইল তুই এখানে সাপোর্ট দিবি, ঠিক আছে? হুম হুম আর এটা, তাই না, একটা সাপোর্ট দিবি, হ্যাঁ তাহলে এটা নিচে পড়বে না। আরেক হ্যাঁ করা যায় হচ্ছে যে দুই দিক থেকে তুই হ্যাঁ প্রেশার দিবি, ঠিক আছে? সো দুই দিক থেকে যখন আমরা প্রেশার দিব, ইটস নট গোনা ড্রপ। সো এই আইডিয়াটাই এই পোস্ট টেনশনিং ইঞ্জিনিয়ারিং এ কাজে লাগে, এবং এটা বাংলাদেশে নাই। কেন বাংলাদেশে নাই? কারণ আমরাও এটা খুবই রিস্কি, এবং এটাই অস্ট্রেলিয়াতে করে কি যে থিনার। পোস্ট সরি টু ইন্টারাপ্ট, পোস্ট টেনশন ইঞ্জিনিয়ারিং বাংলাদেশে করতেছি তো আমরা। আচ্ছা, গুড। সো পোস্ট টেনশনিং এর যে সুবিধাটা সেটা হচ্ছে যে আমাদের থিকনেসটা কম অ্যাচিভ করতে হয়। যেখানে আমরা 300 250 দিয়ে করি, আমরা ইজিলি আমরা 220 230 দিয়ে আমরা অ্যাচিভ করে হুম ফেলি। সো যার কারণে এই পোস্ট টেনশনটা হয়, এবং পোস্ট টেনশনটা কস্ট এফেক্টিভ যখন বড় স্কেলের জবগুলি হয়। ছোট স্কেলের জবগুলিতে পোস্ট টেনশন করে কোনো ওইরকম ফায়দা হয় না, ঠিক আছে? তারপরে হচ্ছে আমি আসলে জানতাম না যে বাংলাদেশে যে পোস্ট টেনশনিং করে, উইচ ইজ, এটাতে সরি আরেকটু ইন্টারাপ্ট করি, পোস্ট টেনশনিং এর আরেকটা সুবিধা যেটা হলো কি আপনার বিম এন্ড কলাম কমে যায়। ইয়াস, কারেক্ট। সো হোয়াট স্প্যানটা হি ইজ স্প্যানটা সেইং, বড় পাওয়া যায় না। হ্যাঁ, সো হোয়াট হি ইজ হ্যাঁ, সেইং, যেমন এটা যদি, যেমন আমরা যে গার্মেন্টস এর যে ফ্লোর গুলি করি, যেমন হ্যাঁ ধরেন 1 লাখ স্কোয়ার ফিট 1.5 লাখ স্কোয়ার ফিট, তখন যখন আপনি হ্যাঁ মেশিনারি সেট করবেন, হ্যাঁ তখন তো আপনার কলাম গুলি আপনাকে কন্টিনিউ আপনার জায়গাটা স্পেসটা নষ্ট করে। তো তখন রাইট পোস্ট টেনশনিং করলে যেটা সুবিধা হয় আপনার ভিতরে স্পেসে ম্যাক্সিমাম ইউজ করতে পারবেন। প্লাস হলো আপনার যে মেশিন ভাইব্রেশনটা আছে, এটা ভাইব্রেশনটা অ্যাবজর্ব করতে পারবে। হুম, সো ওকে ও যেটা আমরা এটা বলতেছে, বাংলাদেশে 25 বছর হলো করতেছি। আমি আসলে জানতাম না যে পোস্ট টেনশনিং যে বাংলাদেশে হয়, এটা আমি আসলে জানতাম না। আচ্ছা, এখন থ্যাংক ও থ্যাংক যে, ইউ। বেদি হইতেছে আমাদের মানে ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট স্টুডেন্ট ও ছিল। হি ইজ অলসো ইঞ্জিনিয়ার মেবি। ওকে, আচ্ছা, ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক, আচ্ছা, হ্যাঁ ভাই, কাম হ্যাঁ, অন, ইউ আর এন ইঞ্জিনিয়ার। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ মানে ইয়ে করার জন্য, তো আপনার কমেন্টটা শেয়ার সো করার জন্য। সো সো উনি যেটা বলছে যে এরকম কলামের নাম্বার কমে যায়, তার মানে কি, যদি আমরা রেইনফোর্স স্ল্যাব হুম করি, যেটা মানে রিভার দিয়ে, হ্যাঁ, পোস্ট টেনশনে রিভার লাগে, বাট ইটস নট, উই ডোন্ট কমপ্লিটলি রিলাই অন রিভার ওয়েন উই ডিজাইন ফর পোস্ট টেনশনিং। সো ও যেটা বলছে যে যদি আমরা কনভেনশনাল স্ল্যাব ডিজাইন করি, তাহলে আমাদের কলাম লাগতেছে 4টা, কিন্তু যদি আমরা পোস্ট টেনশন করি তখন লাগতেছে হলো আমাদের দুইটা, আহ, না, দুই দুই আর কি। তিনটা। লেটস নট স্ট্রেচ দ্যাট মাচ, তিনটা। লেটস নট স্ট্রেচ দ্যাট মাচ। ঠিক আছে? ওকে তো এইটা একটা সুবিধা, ঠিক আছে? কারণ দেখা যায় যে কলাম মানে হলো একটা একটা কলাম মানে কি, মানে হলো তুই তোর রেস্ট্রিকশন বেড়ে যায়, তুই হুম চলাচলে তোর বাধা হবে, ঠিক আছে? সো ইউ ট্রাই টু অ্যাভয়েড অ্যাজ মাচ অ্যাজ কলাম সাপোর্ট ইফ পসিবল, ঠিক আছে? হুম তারপরে আমরা যাব হচ্ছে ফাসাদ ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? সো ফাসাদ ইঞ্জিনিয়ারিং কি? ফাসাদ ইঞ্জিনিয়ার স্পেশালাইজ ইন দ্য ডিজাইন কনস্ট্রাকশন অ্যান্ড পারফরমেন্স অফ বিল্ডিং এক্সটেরিয়র অর ফাসাদ, হ্যাঁ। সো তারা কি করে, ফাসাদ ডিজাইন করে। ফাসাদ কি? একটা বিল্ডিং এর ফ্রন্ট স্ট্রাকচার, তাই না? হুম
সো আমরা দেখবো, তারপর সো মেটেরিয়াল সিলেকশন করে, তারপর তারা স্ট্রাকচারাল অ্যানালাইসিস করে, ঠিক আছে। সো ফাসাদটা ইউজুয়ালি একটা বিল্ডিং এর স্কিনের মতন কাজ করে, যেমন আমাদের চামড়া, আমাদের নোজ, এইগুলি। এটা হলো এই পিছন দিক দিয়ে চামড়ার কারণে এটা মানে আটকে রাখছে, আর এবং মাংসপেশির সাথে আমাদের কানেকশন, এইটা সেম আইডিয়া ফাসাদ ইঞ্জিনিয়ারিং এ, যে খুবই স্কিনটা। খুবই ভয়ঙ্কর উদাহরণ, হরর হরর মুভির মতো আর কি। হ্যাঁ। রাইট। সো এই চারটা স্ট্রাকচার আমার আমি যে ইউনিভার্সিটি থেকে পড়ছি ওই ইউনিভার্সিটির। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি। সো এইটা দিয়ে আমি শুরু করি। এই যে ভিতরে যে শ্যাডো দেখা যাচ্ছে, এইটা হলো অরিজিনাল স্ট্রাকচার। বাইরে যেটা, এটা হলো পুরো কমপ্লিট স্কিন, এবং লিটারেলি এটা আর কি আহ, মানে বোল দিয়ে স্কিন দিয়ে লাগায় রাখছে। এবং কি হবে তখন, যেটা একটা আমি যদি এঁকে দেখাই, ইউজুয়ালি একটা বিল্ডিং এ এরকম হয়, ঠিক আছে। কারণ আমি যদি একটা স্ট্রাকচার এরকম দিয়ে রাখি, হ্যাঁ, এটা তো হুম ঢলে পড়বে, তো কি করে এটা এটার সাথে এইভাবে কানেক্ট করে দেয়, ঠিক আছে। হুম তো হুম হুম এই এই ধর আমরা স্ল্যাব বা কলাম বা এগুলো আমরা চেক করি যে এটা কি নিতে পারতেছে নাকি নিতে পারতেছে না। মেনলি এটা রাইট। মোমেন্ট নেয়, মানে কি এই 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 রিয়েকশনটা নেয়। মানে মানে তোর ইটস হার্ড টু সে ইন বাংলা, বাট মানে মোমেন্ট আর কি নাই ইউজুয়ালি বিল্ডিংটা, তো এটা চেক করে ফাসাদ ইঞ্জিনিয়াররা যে এটা পারবে নাকি। সেম থিং উইথ দিস, যে গ্লাসগুলির লোডগুলি তোর ফালায় দেখতেছে যে নিতেছে নাকি নিতেছে না। তারপর ব্রিকগুলি যে যে ফাঙ্কি শেপ, হ্যাঁ, এই ব্রিক কি রকম মেটেরিয়াল আমরা ইউজ করতে পারি, কি রকম ব্রিকটা কি বাইরে দেখা যাবে ব্রিক, বা আসলে কিন্তু এটা কংক্রিট ওয়াল নাকি, এরকম কিছু একটা। তারপর হলো তোর উইন্ডো গুলি ফ্ল্যাট না, তার মানে হচ্ছে লোড গুলি একটু তোর শেয়ারের সম্ভাবনা আছে, মানে হলো স্লাইডিং হওয়ার সম্ভাবনা আছে। তো হুম এইগুলি হুম হলো তোর ফাসাদ ইঞ্জিনিয়ারিং এর কাজ, এবং এটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররাও করে থাকে। বাট এগেন যখন ফাসাদ ইঞ্জিনিয়াররা করে, তারা দে আর বেটার দেন আস, বিকজ দে হ্যাভ বিন ডুইং দিস এভরি ডে। আমরা যেখানে মাসে একটা ফাসাদের জব করি, সেখানে তারা প্রতিদিনই করে, ঠিক আছে, যার কারণে ইটস বেটার টু ন্যারো দ্য ডিসিপ্লিন। আচ্ছা, তারপর হুম আমরা যাব স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। সো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কি করে, তারা দে আর স্পেশালাইজড ইন ল্যাটারাল and ভার্টিক্যাল লোড অ্যানালাইসিস। সো ল্যাটারাল অ্যান্ড ভার্টিক্যাল লোড কি, এটা হলো একটা বিল্ডিং, এগেইন এলিভেশন ভিউ, যেই লোডটা সাইড দিয়ে আসবে এটারে বলা হলো ল্যাটারাল লোড। এবং ল্যাটারাল লোড কি কোথা থেকে আসে, উইন্ড থেকে আসে আর আর্থকুয়েক থেকে আসে। হ্যাঁ, আর ভার্টিক্যাল লোড, হ্যাঁ, ভার্টিক্যাল লোড কোথা থেকে আসে, সেলফ ওয়েট। এই যে একটা ফ্লোরে যে আমি কংক্রিট ঢাললাম, এই কংক্রিটে একটা ওয়েট থাকে। তারপরে হলো আমি যে থাকি আমার বাচ্চা কাচ্চা নিয়ে, আমার আমার আর আমার বাচ্চা কাচ্চা লোড আছে, ফার্নিচারের লোড আছে, আর হচ্ছে এই যে আহ, এই যে সিলিং, এটা আমার জন্য হয়তো বা ফ্লোর, কিন্তু নিচের তলার জন্য তো এটা সিলিং। হ্যাঁ, হুম তো এখানে লাইটিং অনেক কিছু, পাইপ টাইপ অনেক কিছু ফিটিং করে। সো এইগুলি লোড হলো তোর ভার্টিক্যাল লোডিং। সো আমরা এই দুইটা অ্যানালাইসিস করে আমরা ডিজাইনটা করি। হ্যাঁ, তারপরে কি আমরা আমরা এগেইন আমরা ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ দ্য স্ট্রাকচার, কোলাবোরেট উইথ আর্কিটেক্ট অ্যান্ড আদার ডিসিপ্লিন। তারপরে যখন এটা সাইট ফ্রেজে যায়, তখন আমরা যাই ইন্সপেকশন করি, করে যদি দেখি যে আমাদের ড্রয়িং এর সাথে এটা কমপ্লাই করে, তখন আমরা এটা পাস করে দিই। অ্যাট দ্য এন্ড হুম যখন পুরো স্ট্রাকচারটা কমপ্লিট হয়ে যায়, তখন আমরা একটা সার্টিফিকেট দিয়ে দিই। এবং এগেইন যখনই ওদের কোনো সমস্যা হয়, কারণ অনগোয়িং অনেক প্রবলেম থাকে, সো ওইটা তখন আমরা কনসাল্ট করি ওদের সাথে। সো দ্যাটস ভেরি মাচ ইট। তারপরে হচ্ছে ফাইনালি হচ্ছে সাইট ইঞ্জিনিয়ার, ভেরি ইম্পর্টেন্ট। সাইট ইঞ্জিনিয়ার কি করে, সে পুরো সাইটেই থাকে, এই কন্ট্রাক্টরদেরকে তারা ম্যানেজ করে, এরা আমাদের ডিজাইন ফলো করে। ইঞ্জিনিয়ার আর্কিটেকচারালের ডিজাইনটা ফলো করে, ইঞ্জিনিয়ারের ডিজাইন ফলো করে যেন এটা ভেঙে না পড়ে, আর হলো আর্কিটেকচারের ডিজাইন ফলো করে যেন এটা যেইভাবে ডিজাইন মানে দ্য লুক দে ওয়ান্ট টু অ্যাচিভ, এটার জন্য তারা অ্যাচিভ করতে পারে, সেইটা সাইট ইঞ্জিনিয়াররা মেনটেন করে। তারপর এগেইন রিপোর্টিং টু ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট, তারপর সাইট ম্যানেজমেন্ট যেটা আমি বললাম, ঠিক আছে। তারপরে এখন অবস্থা টাইম নাও। ও, আমাদের 20 মিনিট হয়েছে, ইটস 9 to। তবে আমরা ধর এই সেশনে ইফ উই ক্যান ফিনিশ প্রেজেন্টেশনটা, তাহলে বেটার হয়, কি মনে করিস? মানে পুরো প্রেজেন্টেশন নাকি আরো আরো তো আছে কয়েকটা? হোয়াটস ইউর প্ল্যান? হ্যাঁ, হ্যাঁ, তুই তুই ক্যারি অন কর, তুই ক্যারি অন আচ্ছা, কর। ঠিক হ্যাঁ। আছে।
এখন তো হচ্ছে আসলে কোলাবোরেশন টাইম, ঠিক আছে? সো হুম আমি আমি আশা করতেছি এখন আপনাদের কাছ থেকে কোয়েশ্চেন, এখন আপনারা কোয়েশ্চেন করতে পারেন যদি কোনো কোয়েশ্চেন থাকে, বিফোর উই মুভ অন টু দ্য নেক্সট স্টেজ। এনিওয়ান? আমার মনে হয় ফ্লোরটা আমরা ওপেনই রাখি, মানে যে কেউ যে কোনো সময় কোশ্চেন করতে পারো কি আর কি। আমরা তো ধর ডিসকাশন করতে করতে আগাচ্ছি, বাট তবুও কারো যদি কোনো কোশ্চেন থাকে আহ, আপনারা আ- মাইক অন করে কোশ্চেন করতে পারেন। স্যার, আমি একটা কোশ্চেন স্যার চাই। প্লিজ হ্যাঁ, প্লিজ। আচ্ছা, ফার্স্ট অফ অল আই রিয়েলি লাইক টু থ্যাঙ্ক হোল হার্টেডলি, কারণ আমি স্ট্রাকচারে একেবারে কাঁচা ছিলাম, কিছুই বুঝতাম না, বুঝতাম স্ট্রাকচার ইঞ্জিনিয়ার কি করে, খালি আগে দিতাম আর পরে করতো। এখন এই যে আপনি বুঝাইতে যে এভরিথিং ইজ ভেরি সিস্টেমেটিক এবং খুব সহজ নাইসে বুঝাইছে। আই উইশ হি ওয়াজ মাই সেকেন্ড ইয়ার স্ট্রাকচারাল লেকচারার। আচ্ছা, দুটো জিনিস আমি নতুন শিখলাম, এই যে হেরিটেজ আর পোস্ট টেনশন, এবার এরা আর্কিটেক্টের সঙ্গে কি করে এটা রিলেটলি কাজ করে। আই নো আই জাস্ট সো মেনি স্টুডেন্টস আর দেয়ার, হয়তো ইয়েতে আসছে দেখলাম নেটে, তাই না? দে আর জি জি ওয়াচিং, জি দে would like to know এই যে রুম্মান যে সুন্দর সুন্দর হেরিটেজ ডিজাইন মস্ত এগুলো দেখতেছে, পুরান বিল্ডিং গুলা দেখতেছে, তারপরে এইটা আর্কিটেকচার ইঞ্জিনিয়ার কি করে কাজ করে, এটা একটু ছোট করে বলবো আব্দুল্লাহ? আমি বুঝি নাই রুম্মান। রুম্মান বুঝতে পারবা? আচ্ছা, হেরিটেজ ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যেরকম, তো ওই কোলাবোরেশন কিভাবে হয় আর্কিটেক্টদের সাথে ইঞ্জিনিয়াররা, তারা কিভাবে সাইটের মধ্যে কোলাবোরেশন করে কাজ করে, এই ডিটেলটা স্যার একটু জানতে চাচ্ছেন। সাইটে আসলে কোলাবোরেশনটা হয় না যখন হেরিটেজে, যখন কোনো এটা প্রজেক্ট। ইউজুয়ালি বিল্ডারদের কাছে জবটা যায়, তখন বিল্ডাররা, সরি, আর্কিটেক্টের কাছে বা বিল্ডারের কাছে জব যায়, তারপর ওরা অ্যাসাইন করে, করে আমরা আর্কিটেক্ট আর বলে যে আমার এটা লাগবে, তখন আমরা ওইভাবে কাজ করি। যখন যদি আমরা দেখি যে না এটা হইতেছে না, তখন আমরা বলি যে না, ইটস নট গোনা ওয়ার্ক ইট আউট। সো অ্যাট দ্য বিগিনিং এ আমরা বলে ফেলি যে এটা কি আগাবে নাকি আগাবে না, আমরা প্রথমে ডিসাইড করে ফেলি যে এটা। অ্যান্ড হেরিটেজটা খুবই খুবই কমপ্লিকেটেড, অনেক কিছু রুলস এন্ড রেগুলেশনের কারণে অনেক কিছু টাচ করা যায় না। হ্যাঁ তো হ্যাঁ, ওটার জন্য তো বললাম, এই জন্যই হুম বললাম যে এটা এটা ইঞ্জিনিয়াররা তোমরা কতটা সেন্সিটিভ এই ব্যাপারে। সরি, আমি বুঝি না, আপনি আবার একটু বলবেন? ইঞ্জিনিয়াররা সরি, কতটা আমি সেন্সিটিভ। আমার স্ট্রোক, আমার গলা খুব ভালো না আব্দুল্লাহ, তোমার একটু সিরিয়াসলি শুনতে হবে, একটু আচ্ছা, ভালো করে তাহলে বুঝতে পারবা। এনিওয়ে, আমার ইয়ে খুব ভালো না। আমি বললাম যে ইউ হ্যাভ টু বি মোর সেনসিটিভ, স্ট্রাকচার ইঞ্জিনিয়াররা হাউ সেনসিটিভ আর স্ট্রাকচার ইঞ্জিনিয়ার যখন তো হেরিটেজের ব্যাপার আছে। অনেক সেন্সিটিভ, অনেক সেন্সিটিভ। মানে আপনাকে বলে বুঝাতে পারবো না যে এখানে, মানে কারণ এখানে কি যে আহ, মানে ওরা অনেক টাকা খরচ করে ফেলে যে জাস্ট টু গেট ইট ডান। কারণ সেন্সিটিভ এই কারণে, কারণ এখানে গভর্নমেন্ট রিলেটেড, কাউন্সিল রিলেটেড, যার কারণে আপনি ধরেন না, লালবাগ, লালবাগ কেল্লা এত সেন্সিটিভ একটা জিনিস, আপনি একটা ইট যদি গায়েব করে ফেলেন, এই ইট ইউ ক্যানট রিপ্লেস উইথ দ্যাট ব্রিক, আপনি পাবেনই না এই ব্রিক। সে এই বুঝলাম, জিনিসগুলো। কিন্তু আমার আমার এক্সপিরিয়েন্সে এইসব দেশে, ইভেন ইংল্যান্ডে ওটা ঠিক আছে, আমি বাংলাদেশে আমরা স্ট্রাকচার ইঞ্জিনিয়াররা খালি অত পাত্তা দেয় না, বলে আগে আর্কিটেক্টের রেসপন্সিবিলিটি, ওরা স্ট্রাকচারে ঠিক অত সেন্সিটিভিটি আমি দেখি নাই। এবার রহমানরা বলতে পারবে হয়েছে কিনা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ হ্যাঁ, আই থিঙ্ক ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আমরা আমরা আসলে কি সেন্সিটিভ আমাদের হওয়া মেন্টালিটি, প্রয়োজন আসলে এটাতে। হ্যাঁ আমাদের স্যার, ঠিক। মেন্টালিটিটা হচ্ছে যে পুরানো জিনিসের কোনো ভ্যালু নাই, কিন্তু আসলে এটা আমাদের, উই হ্যাভ টু ক্রিয়েট দ্য অ্যাওয়ারনেস। আমরা যদি অ্যাওয়ারনেস ক্রিয়েট করি না করি, তাহলে এটা সবার কাছে মনে হবে যে এটা ভ্যালু, আসলে ভ্যালু নাই। হ্যাঁ, আমরা কিন্তু আমি এই যাতে তোমাকে, জাদুঘরে, এই যে আমি হ্যাঁ, যে লালবাগে গেলাম, লালবাগে যে অনেকগুলি প্লেট প্লেট এগুলি রাখা না, হ্যাঁ, হুম যে এটা কোথায়, মানে আমি দেখে মনে হচ্ছে কি এই জায়গায় আসলাম। মানে কোনো ক্লিন না, কোনো প্রিজার্ভেশনের কোনো ইয়া নাই, ঠিক আছে? হ্যাঁ, এটা মানে খুবই বাজে অবস্থা বাংলাদেশে, এটা মানে এই জিনিসটা নাই। হুম। তো হ্যাঁ, মানে মানে স্টুডেন্টরা শুনতেছে তো, আমি ওই জন্য আমি জাস্ট ট্রাইং টু এমফাসাইজ ইট মোর। সরি রুমান, হুম। আমি টেকিং লঙ্গার টাইম দ্যান ইউজুয়াল, না না, প্লিজ ডু। ক্লারিফাই করছি। যেমন তোমার ওদের আমাদের একটা জুনিয়র প্রফেসর আছেন সাইদ, ও জার্মানিতে পড়ালেখা করছে, ওইখানে না এরকম ইয়ে তোমার আর্কিটেক্টরা প্রত্যেকটা ব্রিক আঁকে আঁকে, বুঝলা, হ্যাঁ হ্যাঁ সাইটে হ্যাঁ ওয়ার্কিং ড্রয়িং এ ইচ এন্ড এভরি ব্রিক ওটাকে হ্যাঁ। আঁকে। সো দ্যাট বিকাম ইজিয়ার ফর দি সিভিল ইঞ্জিনিয়ার টু না রিলেট টু দ্যাট। আমাদের এখানে এত এটা আর্কিটেক্টের দোষ আছে, আমি আর্কিটেক্ট খুব ফাঁকি মারতাম,
কিন্তু এটা হচ্ছে কি, তুমি বলতে পারো আব্দুল্লাহ যে হ্যাঁ হাউ মাচ ড্রয়িং ইজ রিকোয়ার্ড সো দ্যাট দে ক্যান ডু ইট ভেরি সেন্সিটিভলি, প্রত্যেকটা ব্রিক দেখা যায়, এক্সটেন্সিভ, বুঝছো? ইয়েস। হ্যাঁ হ্যাঁ, না এটা আমরা করি, আমরা মানে এক্সটেন্সিভলি এটা রেকর্ড করি এবং সেটা আর্কাইভ করি, সেটা প্রত্যেকটা জিনিসগুলোকে আবার ইয়ে করি আর কি, আঁকি স্যার, যেটা আপনি বললেন আসলে প্রত্যেকটা ক্যাটালগিং করা। এটা আব্দুল্লাহ, কোশ্চেনটা তোর ওদের কাছে ছিল। স্ট্র্যাটেজি হ্যাঁ যেটা বলে সেন্সিটিভ, সেন্সিটিভ তো মানে বললাম সব টাকার দিকে খেয়াল করে কত তাড়াতাড়ি হ্যাঁ কন্ট্রাক্ট করতে পারে, কিন্তু অত সেন্সিটিভ কি আসলেই না নাকি তুমি বলতেছো এখন? ইয়েস। আমার ওই আমি আই উইল স্টিক উইথ মাই মাই ওয়ার্ড দে, আমাদের অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। যদি হুম অ্যাওয়ারনেস আপনি ক্রিয়েট না করেন, রিসোর্স বের হবে না, ঠিক আছে, বাজেট বের হবে না এগুলি এগুলি রেজিস্ট্রেশনের জন্য, ঠিক আছে। আর হলো আমাদের প্যাশন থাকতে হবে ওই কাজে। অনেকগুলি আমাদের কাজ করতে হবে যে উইদাউট এনি পে, হ্যাঁ, যে আমার প্যাশন আছে, হ্যাঁ। তো এইগুলি যদি আমরা তিনটা জিনিস যদি আমরা না করি তাহলে হবে না। একটা হলো আমাদের ওই যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, দুই হলো আপনার প্যাশন থাকতে হবে, আর তিন হইলো আমাদের আহ, মানে কি বলে এটারে, যে এটা গভর্নমেন্ট থেকে একটা বাজেট লাগবে, বুঝছেন, যতটুকুই হোক, ছোট হইলেও হ্যাঁ, হোক। হ্যাঁ, এইটা এইটা কিন্তু হলো মেন আমার। থিং হচ্ছে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ক্লোজলি কাজ করতে হবে। আমাদের কি, আমরা ইঞ্জিনিয়ারের বার্তা দিলে আমরা অঙ্কটুকু বুঝি না তো, ওই ইঞ্জিনিয়ার আমাদের বার্তা দেয় না, আরে যে এরা খালি আর্ট করে এরা কিছু বুঝে, হ্যাঁ, সো দ্যাট ইজ নট তো এ গুড হ্যাপি করে। আমার আমার এখানেও একটা টেক আছে, যে আমার টেক হচ্ছে এই ব্যাপারে যে ইঞ্জিনিয়ার যে আর্কিটেক্ট যে পাত্তা দেয় না। হ্যাঁ, এই যে ওয়াই, বিকজ দের ইজ নো পার্টনারশিপ। এবং আমাদের মেইন ফোকাস কিন্তু এইটাই। এই যে আমি যে এতক্ষণ ধরে ফায়ার ইঞ্জিনিয়ার, অ্যাকোস্টিক ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বুঝাইলাম কেন? বিকজ উই নিড টু নো হোয়াট উই আর ডুইং, অ্যান্ড দে নিড টু নো what they're doing as well, and also we need to know what they're doing and they need to know what we are doing. So এই 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 এইটার কারণে যদি আমরা যদি না জানি যে কার কি রেসপন্সিবিলিটি, তাহলে আমরা তখন তারে পাত্তাই দিব না, আর একটা বুঝছেন? আব্দুল্লাহ দরকার কি, আন্ডারস্ট্যান্ডিং অফ ইচ আদার্স প্রফেশন। যেমন আর্কিটেক্টদের ভালো বুঝতে হবে স্ট্রাকচার, আমি তো আগে মুখস্থ Correct, করে স্ট্রাকচার করতাম, কোনো বুঝি নাই ডায়নামিক, বুঝলা, correct, শেয়ার correct, ফল ডায়াগ্রাম বুঝি নাই, মুখস্থ করে ছবি আঁকে দিতাম, correct, কিন্তু correct, ক্লারি বুঝতে হবে হাউ ডাজ ইট ওয়ার্ক, correct. Yes. মানে So ওই যে আরেকটা বলো। আরেকটা প্রপোজাল হচ্ছে, আই ডোন্ট নো, মেবি দ্য স্টুডেন্ট ক্যান আনসার মি দ্যাট, তাদের কি ফিজিক্স সাবজেক্ট বা স্ট্যাটিক অ্যানালাইসিস সাবজেক্টটা আছে নাকি? ভেরি গুড কোয়েশ্চেন, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, বলা ভাই। হ্যাঁ, এই সাবজেক্টটা কি আছে ওদের, মানে ওদের মধ্যে আছে আছে এই আছে subject? আছে আছে। আচ্ছা, ইয়েস। এইটা কিন্তু অস্ট্রেলিয়াতে নাই। হ্যাঁ, হ্যাঁ। সো আচ্ছা, এটা কিন্তু আমরা আদমেরা খুবই। আব্দুল্লাহ, হ্যাঁ, আদমেরা ইঞ্জিনিয়াররা, তোমরা আর্কিটেকচার কত বুঝো? এই যে হ্যাঁ। সেঞ্চুরি আছে, তুমি কি এগুলো বুঝে ঠিক মতো তোমরা, নাকি আরে বুঝছি বুঝছি এটা একটা জানা যায়, একটু না, আন্ডারস্ট্যান্ডিং আমার করতে। আমার 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 আমি একটা টেক কথা হচ্ছে। বলবো নাফিদ হ্যাঁ, দোস্ত, হ্যাঁ, হ্যাঁ, তোর একটা সূত্র ধরাই দেই, তোর একটা সূত্র ধরে দিই, তুই তোর পার্সোনাল জার্নিটা এখন একটু শেয়ার কর, ঠিক আছে? মানে তোর তোর ব্যাকগ্রাউন্ড আমি তোর জানি, এটা শুনতে চাই এবার। আর ফ্লোর ইজ আমাদের ইয়োর। সময় আছে, আমার 1.5 ঘন্টা লেগে সময় যাবে। আছে, এটা বল। আচ্ছা আচ্ছা, আমি আমি কালকে রাত্রে ঘুমাই নাই, ইন্টারেস্টেড। একটা হ্যাঁ, ইয়েতে ছিলাম, পার্টিতে ছিলাম, তা আমাকে একটু ঘুমাইতে হবে, বুঝছো? আচ্ছা, তাহলে আমি আমি এই স্টপ অ্যান্সার, শেয়ারিং। এই অ্যান্সারটা শুনে তাহলে নেই, আমি এই একটু অ্যান্সারটা আমি শুনে। শেয়ারটা না করি, আমি আমার স্টোরি বলি নাকি? ইয়েস, বলো। স্টোরি বল, স্টোরি টাইম, আচ্ছা ইয়েস। আচ্ছা লিসেন গাইস, আব্দুল্লাহ, স্টোরি টাইম। খোদা হাফেজ এন্ড ভেরি নাইস, আমি একটু শুতে যাই এখন। থ্যাংক স্যার ইউ, আপনি ওকে। 5 মিনিট, 5 মিনিট, 5 মিনিট জাস্ট ওর কথা একটু শুনে নেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক পাঁচ আছে, মিনিট, নো প্রবলেম, ঠিক বলো। আছে। সো আমি আহ, ছোটকালে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তাম, 2095-96 সালে। ওইখান থেকে আমার পড়ালেখা শুরু। ওইটার নাম ছিল আইসিএম ইন্টারন্যাশনাল স্কুল। এবং ওইখানকার টিচারগুলি কিন্তু ওই বিদেশি ছিল, মানে হলো আহ, বাইরে বর্ন বাংলাদেশি, তারা ব্যাক করছে এবং তাদের একটা অ্যাকসেন্ট ছিল কথা বলা, মানে এখনকার ইংলিশ মিডিয়াম না যে ক্লাসের মধ্যে বাংলায় কথা বলে, আমাদের সময় ওরকম ছিল না। সো আমার এক্সপিরিয়েন্স ওখানে ভালোই ছিল, আমি ভালোই রেজাল্ট করতাম। আহ, উম, আহ, তারপরে আমি ওইখান থেকে ক্লাস 3-তে ওয়াইডব্লিউসিতে ভর্তি হই। হ্যাঁ, মেয়েদের স্কুলে। সো ওইখানে 40টা মেয়ে, 10টা ছেলে। সো বাহ, খুব হ্যাঁ, ভালো, হ্যাঁ। সো কিন্তু ভেরি ওরা গুড আর ফর কি, ইউ। হ্যাঁ, সো ওরা আর কি ক্লাস 5-এর পরে আর আহ, ছেলে রাখে না। সো আমি আমি ছেলেদের মধ্যে অনেক ভালো ছিলাম। আর আমাদের ফার্স্ট গার্ল হইতো মেয়ে, অবশ্যই 40 জনের মধ্যে
একজন মেয়েই হবে, এটাই স্বাভাবিক, তাই না? সো সে এখন পিএইচডি করে, মানে আমেরিকা থাকে, এবং কোনো ক্লাসে কোনো কোশ্চেন জিজ্ঞাসা হলে ও হাত রেজ করে থাকতো, টিচার ওরে জিজ্ঞাসা করতো না, কারণ জানে যে ও পারবে। তো ওইরকম স্কুল থেকে আর কি পড়ছে। তারপরে আমি ভর্তি হইলাম, ওইখান থেকে আমারে বাইর করে দিল, কারণ আমি ছেলে। ডিসক্রিমিনেশন, বৈষম্যের আহা, শিকার আমি। সরি সরি সরি। হ্যাঁ, আমি পলিসি বৈষম্যের অফ শিকার। স্কুল, স্কুলের তারপরে পলিসি। আমি, হ্যাঁ, তারপরে আমি গভর্নমেন্ট বয়েজে পড়লাম, ঠিক আছে, এই রুম্মানদের সাথে, ঠিক আছে। রুম্মান তো ধরে নেন ওরা কিন্তু ছোটকাল থেকে ওইখানে পড়ে আসছে। হ্যাঁ, সো দে নো হাউ ইট ওয়ার্কস। হ্যাঁ, আমি আমি ওয়ার্ড এপিসোডে কিভাবে পড়ছি, আমরা প্রতিটা পেজ দাগাইতাম, পড়তাম, এইভাবে আমাদের পড়াইতো। হ্যাঁ, গভর্নমেন্ট বয়েজে দেখি আইসা কোনো হোমওয়ার্ক নাই, কিছু নাই, হ্যান নাই, ছেলেপেলেরা খেলনার পিস্তল নিয়ে আইসা গুলি কুটুলি করতো। আমি দেখা তো খুবই অবাক যে কি এটা, কি হইতাছে এগুলি। হ্যাঁ, তারপরে টিচাররাও সেইভাবে মারতো আর কি। এনিওয়ে, তো আমি ক্লাস 6-এ আমি পড়ালেখা না করে প্লেজে এসে গেলাম। হ্যাঁ, রুমান জানিস আমি প্লেজে এসে পড়ছি পড়ালেখা আচ্ছা না করে। আচ্ছা আমি কই আচ্ছা। তাহলে তো ইজি, আর পড়ালেখা কি দরকার করা, ঠিক আছে। হ্যাঁ, তারপরে আমি দেন 7-এ পুরা ধ্বংস হয়ে গেলাম কয়েকটা আজে হুম, বাজে ছেলেদের সাথে চলে। হুম, তো আমাদের 7-8টা খুবই ধ্বংস। সো আমাদের স্টাডিজের কারিকুলাম ছিল এরকম যে 8-এ ভালো রেজাল্ট করলে তারপরে দে উইল ডিসাইড ইউ গোনা গেট ইন কমার্স, সায়েন্স অর আর্টস, ঠিক yeah, আছে। সো হুম, নাও গেস হোয়াট, আমি কোন হুম। ফ্যাকাল্টিতে, কোন ফ্যাকাল্টিতে আমার নিচ্ছে, আপনি আইডিয়া করেন। কমার্স, সায়েন্স অর আর্টস? বুঝলাম না, আবার বলো। আমাদের রেজাল্টের উপরে ডিপেন্ড করে না যে কে সায়েন্সে পড়বে, কে আর্টসে পড়বে, কে কমার্সে হ্যাঁ পড়বে, ক্লাস হ্যাঁ, 8-9-এ। সো গেস হোয়াট আই দে গেভ মি, লাইক আমি আমি কোন সাবজেক্ট চুজ করছি? কমার্স, কমার্স করছো ইয়েস, নাকি? কারেক্ট, কারেক্ট। তো আমি কমার্সে ভর্তি হয়েছি। কমার্সে ভর্তি হওয়ার পরে দেন আমার তো বায়োলজি ছিল না, ফিজিক্স ছিল না, ম্যাথ ছিল না, খালি An অ্যাকাউন্টিং। engineer from commerce background. Yeah, হ্যাঁ, সো ভেরি interesting. গুড, ভেরি গুড, ঠিক আছে। So I'm the only Bangladeshi in the world যে কমার্সের ব্যাকগ্রাউন্ড থেকে ইঞ্জিনিয়ার, সাকসেসফুল ইঞ্জিনিয়ার হয়েছে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। Yes, big claps. এই যে ভিয়েতনাম, ক্যাপ ফ্রম ভিয়েতনাম, লাল সালাম। তো আমি বলি, তারপরে দেন আমার রেজাল্ট খুবই ভালো খারাপ যায় ক্লাস 9-10-এ। তারপরে আমি চিন্তা করলাম যে না, এটা তো ইট ক্যান বি দ্য লাইফ, ঠিক আছে। হ্যাঁ, তারপরে আমি বললাম যে না, আমার কমার্স কলেজে ভর্তি হতে হবে। তারপর আমি কমার্স কলেজে ভর্তলাম। ওখানে পিটা পিটা আমার পড়ালেখা করালো। স্যারে আসলো, এসে বললো যে তোমরা যাই করো না কেন বাংলাদেশে থাকবে না, সব বাইরে চলে যাওয়া, বিবিএ এখানে করবা না, কেউ সব বাইরে চলে যাওয়া। ওই প্রেক্ষিতে বাপরে বললাম যে আব্বা আমি তোমার এতে অস্ট্রেলিয়া। পিটাইতো কেন? তুমি কি দুষ্টামি করতা? তোমার এতে পিটাইতো কেন? কমার্স কলেজে সবাই দুষ্টামি করতো। আচ্ছা আচ্ছা। কমার্স কলেজ হচ্ছে ওরা খারাপ স্টুডেন্ট নিয়ে ভালো করায়। ওরা কমার্স কলেজ মানে এত এদিক দিয়ে ভালো। সো ভেরি সো দেন কিন্তু আমার কখনোই ভালো লাগতো না কমার্স। আমি আই আই ওয়াজ রিগ্রেটিং দ্যাট ও আই শুড হ্যাভ স্টাডিড ব্যাক দেন, ঠিক আছে। তো কিন্তু ইট ওয়াজ টু লেট, ঠিক আছে। কিন্তু আমার কি হতো যে কমার্সের সমস্যা কি, যে একটা জিনিস, একটা নাম্বার পাইতে হইলে আমার অনেক লিখতে হইতো। হ্যাঁ, আমার কথা হলো যেটা আমি যদি একটা 2 সেন্টেন্সে যদি আমি একটা জিনিস বুঝাইতে পারি, why I have to write down 3-4 pages? I didn't get it, I still don't get it. হ্যাঁ, সো আমার এটা আফসোস ছিল। এনিওয়ে, তারপর আমি না, বিকজ অস্ট্রেলিয়া। ইউ আর ভেরি ম্যাথমেটিক্যাল ইন মাইন্ড, তুমি সাইন্টিফিক আর ম্যাথমেটিক্যাল। আমরা যারা বাংলা ইংরেজি পড়ি, আমরা লম্বা লম্বা সেন্টেন্স লিখি, বুঝছো না? হ্যাঁ, তোমার তো ক্লেভার না তো, না আমি ক্লেভারের ছোট না। আমি না, আমি যদি বুঝাইতে পারি তা আমার দ্যাটস দ্যাটস দেন আই ডিজার্ভ মার্ক, দ্যাটস হোয়াট আই মিন, ঠিক আছে। সো এনিওয়ে, তারপরে আমি অস্ট্রেলিয়া আসলাম, আসার পরে দেন একটা ছেলের সাথে পরিচয় হয়েছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, হবে, চলি এখনই কি আমাদের শেষ আমাদের হয়ে যাবে? 4 মিনিটস সময় আছে, 4 মিনিটস। তারপরে দেন ওই ছেলেটা আমারে বললো যে এরকম ফাউন্ডেশন স্টাডি করা যাবে, ফাউন্ডেশন স্টাডি থেকে ডিপ্লোমা, ডিপ্লোমা থেকে ইউনিটে ভর্তি হওয়া যাবে। সো ইউ হ্যাভ টু ডু রিয়েলি ওয়েল ইন ফাউন্ডেশন স্টাডি, হুম, তারপর হুম, ডিপ্লোমা, দেন ইউ ডু ওয়েল ইন ইউনিভার্সিটি। এবং অনেকেই আছে, অস্ট্রেলিয়ান অনেকেই আছে যে ইউনিভার্সিটি ঢুকে 1 বছর পরে ছেড়ে দেয়, এত হার্ড, ঠিক আছে। সো আমি পার করছি লিটারেলি, আই ওয়াজ লাইক, আমি
এত কষ্ট করছি অ্যাট দ্য বিগিনিং অফ মাই ইউনি লাইফ, যেখানে সবাই ভালো ভালো রেজাল্ট করে প্রথম 2 বছর, আমার রেজাল্ট খুবই বাজে ছিল। কিন্তু লেটার অন লাস্ট 3 বছর, মানে আমাদের 5 বছরের কোর্স, তো 3 বছর যেখানে সবাই খারাপ রেজাল্ট করে ওখানে আমি ভালো রেজাল্ট করা শুরু করছি। So, এবং Great. এবং আমার কাছে অনেক জব অফার আসছিল ইঞ্জিনিয়ারিং এর, হ্যাঁ, সিভিল, হাইড্রোলিক, হ্যান ত্যান, কিন্তু আমি বলছি না, আমি বানাবো এমন জিনিস যেটা আমার সবাই দেখবে, হ্যাঁ। সো এবং ওয়ান অফ দ্য রিয়েলি হার্ড ডিসিপ্লিন হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, যেখানে মানে মানুষের মরণ জীবনের বাজি রেখে আমরা কাজ করি। মানে কি, যদি আমাদের স্ট্রাকচার ফেল করে যায় মানুষ মারা যাবে, এইরকম আমরা রিস্ক নিয়ে কাজ করি। সো আমি যেই 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 জবে রিস্ক নাই ওই জবে মজাও নাই আমার কথা। সো দ্যাটস মাই স্টোরি, যে কমার্স থেকে আমি সায়েন্সে আসছি। আর হচ্ছে আমাদের কলেজে একটা এমপি আসছিল কমার্স কলেজে, সে আমাদের জন্য দোয়া করছিল যে আমি দোয়া করি যেন এখান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বাইর হয়। আমরা সবাই হাসছিলাম যে কি বলে কি বলে, আমরা হাসছিলাম, কিন্তু ট্রাস্ট মি, ওনার দোয়া আমার লেগে গেছে, এই তো সাবাস। ওনার দোয়া আমার লেগে গেছে। এনিওয়ে, আমরা আবার জয়েন করতেছি, তো কয়টার দিকে আবার ওকে, শুরু? আর আমি এখানে বিদায় দিচ্ছি। হ্যাঁ, তোমাকে হ্যাঁ লাল সালাম, লং লিভ আব্দুল্লাহ। থ্যাংক ইউ আমরা স্যার, নেক্সট থ্যাংক ইউ স্যার। আমরা নেক্সট কম্পোনেন্ট নেক্সট স্টেজে আমরা খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, যেটা কিনা আর্কিটেক্ট আর ইঞ্জিনিয়ারিং এর সম্পর্কটা কিভাবে ভালো করতে হয়, যেটা ভেরি ওকে ইম্পর্টেন্ট টু বিল্ডিং সাকসেস। কিন্তু স্টুডেন্টদের ওকে, প্রশ্ন করতে দাও, লেট দ্য স্টুডেন্ট আস্ক হ্যাঁ কোশ্চেন এন্ড হ্যাঁ আস্ক। হ্যাঁ, ওকে, খোদা হাফেজ, বাই বাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। হ্যাঁ, ঠিক আছে, আমাদের আর 1 মিনিটের মতো সময় বাকি আছে আর কি, দেন এই হ্যাঁ, সেশন শেষ হয়ে গেলে আমরা 9:40-তে শুরু করব, এটাই। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। good luck, Abdullah. I really enjoyed your talk. Very nice guy. And I থ্যাংক like ইউ, your blue shirt again. এটা আমাদের একটা পরে দিয়ে একটা এরপরে শার্ট দরকার আমার একটা। থ্যাংক ইউ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে স্যার, ঠিক ঠিক আছে, আছে। আমরা এখন আর এই 1 মিনিট তো ওয়েট করি, তারপর আমরা না, তুই তুই স্টার্ট করতে পারিস, দেন এক তারপর আমরা মিনিটে রিসিভ করব। ফ্লোটা চলে যাবে। প্রথম স্লাইডটা দেখি না, সমস্যা কি? আচ্ছা, নেক্সট স্লাইডটা দেখি আমরা। শিওর। সো নেক্সট স্লাইড হচ্ছে আমরা why হুম, collaboration matters, হ্যাঁ, Very between important. structural engineer and architect. So ওকে successful construction project rely on the seamless collaboration between architects and engineer. Together, they ensure the final structure is not only aesthetically pleasing, but also functional, safe, and sustainable. বাহ, I think it's a good তার- start. তারপরে হচ্ছে architect versus engineer, distinct role, shared goals. So architect তার কি করে, focus on the design, aesthetics, and user experience, responsible for creating space that are visually appealing and serve human needs. Engineer কি করে, they focus on functionality, structural integrity, and technical feasibility, ensure that the architect's vision is safe, stable, and efficient from a